হ্যাঁ স্টুডেন্ট আসসালামু আলাইকুম। তোমরা দেখো তো বোর্ডে কোনো অসুবিধা আছে কি না, বোর্ড দেখতে অসুবিধা আছে কি না একটু থাকলে জানাও এখনই। পরবর্তীতে অর্ধেকে বলবো যে স্যার বোর্ড দেখা যায় না, লেখা দেখা যায় না, অসুবিধা হয়। দেখো বোর্ড দেখতে কোনো অসুবিধা আছে কি না, ক্লিয়ার কিনা, বোর্ড কি ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম বলছো, ঠিক আছে। আর কমেন্ট লাগবে না, আমরা সামনে আগাই, অসুবিধা নাই, ঠিক আছে, ওকে। আমি একদিন লাইভ বন্ধ রাখছিলাম আসলে তোমাদের আগ্রহহীনতার কারণে। পরবর্তী দেখছি যে না, আমার মনে হয় তোমরা আগ্রহী আছো, তোমরা পড়তে চাও। যা হোক, যেহেতু পড়তে চাও চলো তরিতে সাধারণ আলোচনায় যাচ্ছি। আজকে কিছু আলোচনা হবে। আগামী দিন আমরা বইয়ের ভিতরে যে বিভিন্ন ভোল্টেজ নির্ণয়, হারানো ভোল্ট ইত্যাদি নিয়ে আলোচনা করবো আগামী ক্লাসে আর কি। আর দুটো ক্লাস নেব ক্রিয়েটিভের, সরি অধ্যায়ভিত্তিক। আজকের পরে আর হয়তো দুইটা ক্লাস হবে অথবা একটা ক্লাস হতে পারে, না দুইটা ক্লাস লাগবে অনুশীলন সহ। দুইটা ক্লাস নেওয়ার পরে আমরা সৃজনশীল শুরু করব, মানে অনুশীলনী সহ দুইটা ক্লাস লাগবে আশা করছি। তো ওখানে আমাদের প্রজেক্টরে বেশি কাজ করতে হবে, আজকেও কিছু কাজ আছে। তো তোমাদের আমি বলছিলাম পেজটা খোলা হয়েছে পড়ালেখার জন্য, অধ্যায়ভিত্তিক আলোচনার জন্য পেজটা খোলা হয়েছে। তোমরা অনেকে বলতেছো স্যার আমরা পরে দেখে নেই, সরাসরি দেখতে অসুবিধা, যাই করো পড়ালেখার মধ্যে থাকো, এটা আমার রিকোয়েস্ট। তো আমি ফেসবুকে তোমাদের কমেন্ট দেখতেছিলাম, কমেন্ট দেখতে যে আমি দেখলাম যে তোমাদের মধ্যে খুব বেশি আলোচনার বিষয় একটা জিনিস আসছে, সেটা হলো রোধ, পরিবাহিতা, রোধকত্ব এন্ড পরিবাহকত্ব। এই নিয়ে তোমরা মোটামুটি আলোচনার ঝড় তুলে দিয়েছ। যে এত ঝড় তোলা আসলে কিছু নাই, খুব সিম্পল, একবারে অত্যন্ত সিম্পল জিনিস। রোধ আর পরিবাহিতা এই দুটো হচ্ছে ধর্ম। যে ধর্মের জন্য বিদ্যুৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় তাকে রোধ বলে, যে ধর্মের জন্য বিদ্যুৎ প্রবাহিত হয় তাকে পরিবাহিতা বলে। আর তুমি একটু বলতে পারো যে স্যার কোন এমন ধর্ম যে ধর্মের জন্য বিদ্যুৎ প্রবাহ পরিবাহিত হয়? পরিবাহিত প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে, এই মুক্ত ইলেকট্রন থাকার ধর্মটাই হচ্ছে পরিবাহিতা। তাহলে পরিবাহীর মধ্যে যে প্রচুর মুক্ত ইলেকট্রন থাকার যে ধর্ম, এটা হচ্ছে পরিবাহিতা। মানে যে ধর্মের জন্য বিদ্যুৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় তাহলে তাকে রোধ বলে। তো বিদ্যুৎ প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার কারণ কি? কারণ ইলেকট্রনকে একটা নির্দিষ্ট প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে, তার যদি এরকম হয় এটুকুর মধ্যে দিয়ে ইলেকট্রনকে চলতে হবে, তার যদি এরকম আটম মোটা হয় তাহলে এটুকুর ভিতর দিয়ে ইলেকট্রনকে চলতে হবে। তো আমি তো সিম্পল বলতেছি যে রোধ এবং পরিবাহিতা দুটো হচ্ছে ধর্ম। একটা ধর্ম হচ্ছে বিদ্যুৎ প্রবাহকে বাধা দানের, আরেকটা ধর্ম হচ্ছে বিদ্যুৎ প্রবাহের। তাহলে যে ধর্মের জন্য বিদ্যুৎ প্রবাহিত হয় তাকে পরিবাহিতা, আর যে ধর্মের জন্য বিদ্যুৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় তাকে রোধ বলে। এই সিম্পল কথা নিয়ে তোমরা এত ঝড় তুলছো কেন, আমি একবারে আসলেই বুঝতে পারছি না এটার পিছনে কারণটা কি। সব উপাদানের পরিবাহিতা কিন্তু একরকম না, ভিন্ন ভিন্ন। তামা, লোহা, অ্যালুমিনিয়াম, সীসা ইত্যাদি সবার পরিবাহিতা ভিন্ন ভিন্ন, রোধও ভিন্ন ভিন্ন। আর রোধকত্ব এটা একটা নির্দিষ্ট মান, যে একক একটা আপেক্ষিক রোধকত্ব আর তোমার আপেক্ষিক রোধ এক জিনিস যখন বলা হয়েছে, সেখানে কিন্তু একক দৈর্ঘ্যকে স্ট্যান্ডার্ড করা হয়েছে। একক দৈর্ঘ্যে তুমি একটু খেয়াল করে দেখো তো, আপেক্ষিক তাপের মান বস্তুর ভরের উপর নির্ভর করে না। আমি যদি বলি এক সাগর পানি আপেক্ষিক তাপ কত, তুমি বললে স্যার 4200 জুল পার কেজি পার কেলভিন। আবার 1 গ্রাম পানির আপেক্ষিক তাপ, 1 গ্রাম পানির আপেক্ষিক তাপ, আরে 1 গ্রাম বলে তোমাকে কনফিউজ করা হয়েছে। আসলে 1 গ্রাম পানি আপেক্ষিক তাপ না, আপেক্ষিক তাপ শব্দটাই হচ্ছে এই 1 কেজির জন্য, 1 কেজির জন্য। তাহলে আপেক্ষিক বললে আসলে 1 গ্রাম, আর 1 গ্রাম পানি আপেক্ষিক তাপ বলো
আর 1000 গ্রাম মানে আপেক্ষিক তাপ বলো বা 500 গ্রাম, আপেক্ষিক তাপ একটা উপাদানের বৈশিষ্ট্য, এটা উপাদানের একটা বৈশিষ্ট্য। ঠিক তেমনি এই আপেক্ষিক রোধ, নির্দিষ্ট তাপমাত্রা আপেক্ষিক রোধ বা রোধকত্ব, এটা একটা উপাদানের বৈশিষ্ট্য। পরিবাহকত্ব এটার বিপরীত রাশি। তাহলে রোধের বিপরীত রাশি যদি পরিবাহিত হয়, তাহলে এটার বিপরীত রাশি পরিবাহকত্ব। দেখো, রোধের একক ওহম, পরিবাহকত্বের একক সিমেন্স, আবার রোধকত্বের একক ওহম মিটার, পরিবাহকত্বের একক পার ওহম পার মিটার। তো এখন আমরা যখন রোধকত্ব বলি তখন আমরা এরকম একটা ইকুয়েশন পেয়েছিলাম, আর ইকুয়াল রো এল বাই এ। সুতরাং রো ইকুয়াল আর এ বাই এ। এখন তুমি বলবে স্যার, এটা তো আমি এই প্রস্থচ্ছেদ, ক্ষেত্রফল, দৈর্ঘ্য এগুলি দেখতেছি, আসলে রোধকত্ব বা আপেক্ষিক রোধটা একক দৈর্ঘ্যের জন্য বলা হয়েছে, জাস্ট আপেক্ষিক তাপের মতো। 1 কেজির জন্য যেমন ওই যে বলছি 1 গ্রাম লোহার আপেক্ষিক তাপ যা, একটা 1 জাহাজ লোহার আপেক্ষিক তাপ তাই, 1 কেজি লোহার আপেক্ষিক তাপ তাই। 500 গ্রাম লোহার আপেক্ষিক তাপ যদি আমার মনে হয় 460 জুল পার কেজি পার কেলভিন, তাহলে লোহা বললে আপেক্ষিক তাপ 460 জুল পার কেজি পার কেলভিন। এটা যদি 1 গ্রাম বলুক আর 500 গ্রাম বলুক আর 30 গ্রাম বলুক আর 40 গ্রাম বলুক, ওটা ভরের উপর ডিপেন্ড করে না। এখানে আপেক্ষিক রোধটা যখন আমরা বলছি, তখন আমরা একক দৈর্ঘ্যের একক ক্ষেত্রফলকে স্ট্যান্ডার্ড করা হয়েছে। ফলে আপেক্ষিক রোধ যখন আসবে, তখন আর এই এদের উপর ক্ষেত্রফল আর দৈর্ঘ্যের উপর নির্ভর করবে না। এটাকে আমরা একক দৈর্ঘ্য একক ক্ষেত্রফলের যখন বলে দিয়েছি, তখন এর উপর নির্ভর করবে না, তখন স্বাভাবিকভাবে এটা উপাদানে একটা বৈশিষ্ট্য হয়ে যাবে নির্দিষ্ট তাপমাত্রায়। এখন ধরো আপেক্ষিক রোধে একটা মান আছে, তখন তুমি বলবে একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদের নির্দিষ্ট তাপমাত্রা, একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদের বস্তুর রোধের মানিত, এই জাতীয় তুমি বক্তব্য বলতেছো। তা আমি এটা তাহলে এই রোধকত্ব পরিবাহকত্ব এরা হচ্ছে বিপরীত রাশি, আর রোধ আর পরিবাহিতা এরা বিপরীত রাশি। এটার মান আর এটার মান এর বিপরীত রাশি। আমরা জানি আপেক্ষিক রোধে একটা স্ট্যান্ডার্ড মান থাকে, বা রোধকত্ব একটা স্ট্যান্ডার্ড মান থাকে। তামার, সীসার, টাংস্টানের, নাইক্রোমের এক একজনের রোধকত্ব একটা মান আছে, তার বিপরীতটা হলো পরিবাহকত্ব। এইটা নিয়ে এত ঝড় তোলার কি হলো, আমি কিন্তু আসলে কিছু বুঝিনি। তোমরা বিনা কারণে টাইম স্পেন্ড করো, মানে যেটা প্রয়োজন কম, বিনা কারণে তোমরা দেখলাম 100-র উপর কমেন্ট হয়ে গেছে এই নিয়ে। আচ্ছা যাও, আমরা একটু সিরিজ কানেকশান আর সমান্তরাল কানেকশান এই জিনিসটা একটু খেয়াল করছি। আজকে আমাদের কিছু ধারাবাহিক আলোচনা আছে। আলোচনার মধ্যে আমরা বলছিলাম সিরিজে কারেন্ট সবার মধ্যে একই থাকে, কিন্তু সমান্তরালে হয় কি, কারেন্টটা ভাগ হয়ে যায়। এই যে ধরো আমি দিলাম 5, সিরিজে দিলাম 10 ওহম, 5 ওহম, 20 ওহম, সমান্তরালে দিলাম 5, 15 ওহম। তাহলে এখানে সিরিজের ক্ষেত্রে প্রবাহের মান এই 10 ওহমের মধ্যে দিয়ে যে প্রবাহ যাবে, 5 ওহমের মধ্যে দিয়ে প্রবাহ তাই যাবে, 20 ওহমের মধ্যে দিয়ে প্রবাহের মান তাই আসবে। কিন্তু সমান্তরাল কানেকশানে 5 ওহম এবং 15 ওহম এদের মধ্যে দিয়ে প্রবাহের মানটা ভেরিয়েবল হবে। আর তুমি বলবে স্যার, প্রবাহের মান সিরিজে একই হবে কেন? সিরিজে একই হওয়ার কারণ, একবার এই রোধের মান অনুযায়ী কোষ থেকে যে ভোল্টেজ, যে কারেন্টটা বেরোবে, এই কারেন্টটা এবার এই সবার মধ্যে দিয়ে কারেন্টটা চলবে, এটা ব্রেক করার কোনো সুযোগ নেই। যেমনটা আমি এখানে একটা ছবি দিয়ে রাখছি, দেখো এটা দুইটা নল, একটা দিয়ে এন্ট্রি হয়, একটা দিয়ে এক্সিট হয়। এটা দিয়ে পানি ঢুকে, এটা দিয়ে পানি বের হয়। এখন এই দুটো নলে পানি দ্বারা পূর্ণ আছে। এখন দেখো, এই নলের প্রস্থচ্ছেদ আর এই নলের প্রস্থচ্ছেদ কিন্তু সেম না, এটা প্রস্থচ্ছেদ হচ্ছে সেম না, ভিন্ন। এখন এর ভিতর দিয়ে যে পরিমাণ পানি ঢুকতেছে, অবশ্যই এর ভিতর দিয়ে আমি যদি বলি যে 10 কেজি পানি এর ভিতর দিয়ে ঢুকতেছে, তাহলে এই নলের ভিতর দিয়ে কিন্তু 10 কেজি পানি এক্সিট করবে। তাহলে একবার যখন পানি বেরোয় গেল, ঢুকে গেছে, এই পানি এর ভিতর দিয়ে এক্সিট করবে। ফলে সেই রোধের মান বেশি হোক আর কম হোক, কারেন্ট একবার যেটা বেরোবে, এটা প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে সেম কারেন্টটাই প্রবাহিত হবে। এখন তুমি যদি বলো যে স্যার আমি এখানে আরেকটা লাইন করে দিয়েছি, এই যে আমি আরেকটার সঙ্গে লাইন করলাম, একটা লাইন করলাম, তা আমি নল দিলাম, এ নল,
এটা বি নল, এটা সি নল, এটা ডি নল। তাহলে দেখো ডি নলটা একটু বড় দিই, অসুবিধা নেই, ডি নলটা আর একটু বড় দিলাম, এটা ডি নল। এখন আমার যদি এই নল ভর্তি পানি আছে, এই নল দিয়ে যে পরিমাণ পানিটা ঢুকবে, যেটা ঢুকবে একবার যে পানিটা এই নল দিয়ে ঢুকবে, এই চিকন হোক আর মোটা হোক এই নলগুলি দিয়ে সেম পানিটাই কিন্তু বেরিয়ে যাবে। এই কারণে আমরা জানি যে সিরিজে প্রবাহের মান সর্বদা একই থাকে, প্রবাহের মান কখনো পরিবর্তন হয় না। আমার মনে হয় এটা বুঝছো যে সিরিজে প্রবাহের মান কেন এক থাকে। একবার যে কারেন্টটা ব্যাটারি থেকে বেরোবে, কোষ থেকে বেরোবে, সেই কারেন্টটাই ওর মধ্যে দিয়ে চলতে থাকবে। একবার এই নলের ভিতর দিয়ে যে পানিটা ঢুকবে ভিতরে, এই পানিটাই ছোট চিকন নল আর মোটা নল সব পানি নলের ভিতর দিয়ে পানিটা বেরোবে। এখানে একটু খেয়াল করো, আমি এটা সমান্তরাল কানেকশন দিয়েছি। সমান্তরাল কানেকশানে এখান থেকে ধরো কারেন্ট গেল, এই কারেন্টটা এসে এখানে এসে দুটা ভাগ হবে, একটা ভাগ এখানে যাবে, এর মধ্যে দিয়ে এর কাছে নিয়ে যাবে নেগেটিভ প্রান্তে, আরেকটা ভাগ এই রাস্তায় এসে এর মধ্যে দিয়ে নেগেটিভ প্রান্তে ফিরে যাবে। এখন স্টুডেন্টের প্রশ্ন দাঁড়াতে পারে যে স্যার আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ, তোমরা সর্বোচ্চ কনসেন্ট্রেট করো। তোমরা আমি যেমন আমার এক ঘনিষ্ঠ টিচার আছেন অনুপ স্যার, তোমরা চেনো। অনুপ স্যার ওই দিন আমাকে স্ক্রিনশট দিয়েছে, উনি ওনার স্মার্ট টিভি আছে, স্মার্ট টিভিতে বাচ্চাকে দিয়ে দিয়েছে, সুন্দর করে স্মার্ট টিভিতে দেখাচ্ছে, এবং স্টুডেন্ট দেখলাম যে খাতা বই নিয়ে সুন্দর করে পড়া দেখতেছে, মনোযোগ দিয়ে খাতা কলম নিয়ে দেখতেছে। তো এই জন্য তুমি তোমার টাইমটাকে শুধু পড়ালেখার মধ্যেই রাখো, আর এই পেজে পড়ালেখার বাইরে কোনো আলোচনা রাখবা না। তা তোমাদের এখানে একটু খেয়াল করে বলছে, আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত খেয়াল করলেই বুঝবো। আচ্ছা, এখন এর মধ্যে দিয়ে আমরা সমান্তরাল সংযোগ দিয়েছি, কারেন্ট এর মধ্যে দিয়েছে, এদিকে ফিরবে, এর ভিতর দিয়ে এদিকে ফিরবে। তোমার একটা প্রশ্ন হতে পারত যে স্যার কারেন্টটা এখানে এই ধরেন এটা ধরলাম বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, এটা ই ধরলাম, এটা এ বিন্দু, তাহলে এই যে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এই কারেন্টটা বিতে যে ইতে যে সে তো দুইটা রাস্তা পাচ্ছে, এই একটা রাস্তা পাচ্ছে এদিকে, একটা রাস্তা পাচ্ছে এদিকে। এখন কেন সে ওই দিকে যাবে না? কারণ এখান থেকে যে কারেন্টটা আসছে এটা ওইদিকে কেন যাবে না, এটা এদিকে কেন যাবে? আবার এখান থেকে যে কারেন্টটা আসছে এটা এদিকে কেন যাবে? তার উত্তরের জন্য একটা ছবি পাশে দেওয়া আছে, একই রকম ছবি দেখো। এর মধ্যে দিয়ে আমি যদি পানি প্রবাহিত করে দেই, পানি প্রবাহিত করলে এটা হচ্ছে পি নল, এটা হচ্ছে এবং এটা একটা নল কিউ নল, এটা কিউ নল, এটা পি নল, এটা কিউ নল। এখন এই পানিটা যখন এদিক দিয়ে যাবে, তুমি দেখো পানির একটা অংশ এখানে যে এই রাস্তায় চলে যাবে, আর একটা অংশ এখানে যে এই রাস্তায় চলে যাবে। এখন যাওয়ার পর এই রাস্তায় যে পানিটা গেছে, এটা এখানে যে দুটো রাস্তা পাচ্ছে, একটা এদিকে পাচ্ছে, একটা এদিকে পাচ্ছে। তোমরা যদি জিজ্ঞেস করি আবার এদিকে কিন্তু পানি আসছে, তোমরা যদি বলি যে এই রাস্তায় কোনো পানি যাবে কিনা এই রাস্তায়, তুমি বলবে যে না স্যার এটা অসম্ভব, তাহলে পানিটা এই রাস্তার দিকে সর্বদা চলবে। এখন প্রশ্ন হলো কেন এই রাস্তার দিকে চলবে? কারণ আমরা জানি এই রাস্তায় পানির একটা চাপ আছে, এখান থেকে যে পানিটা আসতেছে পানির একটা চাপ আছে এই রাস্তায়, ফলে পানিটা উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে, আর এদিকে পানির চাপ কম, তাহলে এখান থেকে পানিটা নিম্ন চাপের দিকে চলে যাবে, এখান থেকে উচ্চ চাপ থেকে সে নিম্ন চাপের দিকে ধাবিত হবে। ফলে স্বাভাবিক ক্ষেত্রেই এটাকে আমরা বলি বিদ্যুতের দুটো অংশ আছে। আমি যদি এটা আমরা একটা কথা ব্যবহার করে থাকি, যেমন নদীর পানির ক্ষেত্রে, পানির প্রবাহের ক্ষেত্রে আমরা বলি পানি সর্বদা উজান থেকে ভাটির দিকে যায়। বাংলাদেশের কথা চিন্তা করো, বাংলাদেশে দেখা গেল সিলেট অঞ্চলে প্রচুর বন্যা দেখা দিয়েছে, কিন্তু হয়তো বৃষ্টি হয়নি, বৃষ্টি হয়নি, প্রচুর বন্যা হয়ে গেল। এখন সবাই অবাক হয়ে যায় এটা কেন হবে, ফসল সব তলায় গেছে। এটার পিছনে কারণটা হচ্ছে আমাদের দেশটা হচ্ছে ভাটির দেশ, আর আমাদের পাশে ইন্ডিয়া আছে, ইন্ডিয়া হচ্ছে উজানের দেশ, মেঘালয়, আসাম এগুলো উজান, এগুলো আমাদের তো অনেক উপরে। ফলে মেঘালয়ে যদি প্রচুর বৃষ্টি হয়, ওই বৃষ্টির পানিটা উজান থেকে ভাটির দিকে ধীরে ধীরে নেমে আসে। ঠিক তেমনি এটা উজান আর এটা হচ্ছে ভাটি, উজান থেকে ভাটির দিকে পানি প্রবাহটা চলছে। এই জন্য পানিটা ভাগ হয়ে ব্যাটারিতে উজান ভাটি হচ্ছে, ব্যাটারিতে উচ্চ বিভব হচ্ছে ধরো উজান, উচ্চ চাপ, আর নিম্ন বিভব হচ্ছে ধরো ভাটি, এগুলি টার্মিনাল। তাহলে ইলেকট্রন সর্বদা উচ্চ বিভব থেকে, মানে বিদ্যুৎ সর্বদা উচ্চ বিভব থেকে, নিম্ন বিভবের দিকে ধাবিত হয়। তো ধাবিত হওয়ার কারণেই আসলে
এদের মধ্যে দিয়ে প্রবাহটা ব্যাটারি নেগেটিভ প্রান্তের দিকে আসে, তখন আর বিপরীত দিকে প্রবাহ হয় না। এখন আমরা এটারই কানেক্টিভ অংশ, সেটা হচ্ছে আমরা আসবো অনুক্রমিক ও সমান্তরাল সন্নিবেশ। এই দুটা সন্নিবেশের মধ্যে অনুক্রমিক সংযোগ, অনুক্রমিক ও সমান্তরাল সংযোগ। তোমাকে বললো যে অনুক্রমিক ও সমান্তরাল সন্নিবেশের মধ্যে পার্থক্য লেখো বা এদের মধ্যে তুলনামূলক আলোচনা করো। গৃহ বিদ্যুতায়নের জন্য কোনটি অধিকতর উপযোগী তোমার মতামত বিশ্লেষণ করো। প্রশ্নটা খেয়াল করো, অনুক্রমিক সংযোগ ও সমান্তরাল সংযোগের মধ্যে তুলনামূলক আলোচনা করো এবং গৃহ বিদ্যুতায়নের জন্য কোনটি অধিকতর কার্যকরী তোমার মতামত দাও। অথবা তোমার উপরে দুটো ছবি দিয়ে দিতে পারে। মনে করো সৃজনশীলে একটা ছবি দিল, এইটুক দিয়ে একটা ছবি দিল R1, এটা R2, আর এটা একটা ছবি দিয়ে দিলাম, এটা R1 R2 দিয়ে এটা ক, এটা খ। এখন তোমাকে বললো উদ্দীপকের সংযোগদ্বয়ের মধ্যে তুলনামূলক আলোচনা করো, উদ্দীপকের বর্তনীদ্বয়ের মধ্যে তুলনামূলক আলোচনা করো এবং গৃহবিদ্যুতায়নের জন্য কোনটি অধিক উপযোগী তোমার মতামত বিশ্লেষণ করো। তো তুলনামূলক আলোচনার জন্য দেখো, তোমাদের কাছে চলতরিতের যদি শীটটা থাকে, মনে হয় যে চলতরিতের শীটটা তোমরা কালেক্ট করতে পারোনি। তো যদি কালেক্ট করতে না পারো, আমি লিখে দিয়েছিলাম অনেকগুলি পার্থক্য চলতরিতের শীটে, এখানে অনেকগুলি পার্থক্য দিয়ে দিয়েছিলাম। এখন পার্থক্যগুলি আমি একটু এটাই বলে যাচ্ছি, যে কটা আছে সেটাই বলে যাচ্ছি, তোমার উপকার হবে। এটা আমি চিন্তা করে অনেকগুলি পার্থক্য সাজাই দিয়েছিলাম, সে অনুযায়ী পার্থক্যগুলি আমি এক এক করে বলছি। তুমি খেয়াল করবা, পরে দেখলেও তুমি পার্থক্যগুলি নোট করে ফেলতে পারবা। আর এই শীটটা যদি থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই, পার্থক্য তুমি শীট থেকে পেয়ে যাবে। এখন প্রথম পার্থক্যটাকে তুলনামূলক আলোচনা করতে গেলে প্রথমে সংজ্ঞাটা তুমি দিয়ে দেবা। সংজ্ঞা দেওয়ার পরে তাহলে প্রথম পার্থক্যটা হলো সংজ্ঞাগত, দ্বিতীয় পার্থক্যটা হলো দেখো এখানে প্রত্যেকটি রোধের জন্য ভিন্ন ভিন্ন ভোল্টেজ ব্যয় হবে। অনুক্রমিক সন্নিবেশে বর্তনীতে যুক্ত প্রত্যেকটি রোধের জন্য ভিন্ন ভিন্ন ভোল্টেজ ব্যয় হবে। এখন এই রোধের মান হলো ধরো 5 ওহম, এর রোধের মান হলো 50 ওহম, তাহলে এর মধ্যে দিয়ে যে ভোল্টেজ ব্যয় হবে এখানে তার 10 গুণ বেশি ভোল্টেজ ব্যয় হবে। ফলে অনুক্রমিক সন্নিবেশে বিভিন্ন অংশের মধ্যে দিয়ে ভিন্ন ভিন্ন ভোল্টেজ ব্যয় হবে। আর সমান্তরাল সন্নিবেশের ক্ষেত্রে বর্তনীর সকল অংশের ভোল্টেজ একই থাকবে। তারপর দেখো অনুক্রমিক সন্নিবেশের ক্ষেত্রে আমরা জানি প্রত্যেকটা উপকরণ তাদের ক্ষমতা অনুযায়ী কাজ করতে পারে না, কারণ এদের মধ্যে ভিন্ন ভোল্টেজ থাকার কারণে এদের ক্ষমতা অনুযায়ী কাজ করতে পারে না। আর সমান্তরাল সন্নিবেশের মধ্যে দিয়ে প্রত্যেকটা উপকরণকে তাদের ক্ষমতা অনুযায়ী এরা ওদের ক্রিয়া দেখাতে পারে, মানে ওদের যে পরিমাণ পাওয়ার আছে সে পাওয়ারটা ফুলফিল দেখাতে পারে। তাহলে আমরা এখানে যদি বলে থাকি যে এই সংযোগে বৈদ্যুতিক যন্ত্রপাতি তার কর্মদক্ষতা অনুযায়ী কাজ করতে পারে না, আর এই সংযোগে কিন্তু বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলি তাদের কর্মদক্ষতা অনুযায়ী কাজ করতে পারে। এবার অনুক্রমিক সন্নিবেশে দেখো প্রত্যেক রোধের মধ্যে দিয়ে প্রবাহের মান একই থাকে। এর মধ্যে দিয়ে যদি আই প্রবাহ, এটা আই প্রবাহ ইত্যাদি, আর এদের মধ্যে দিয়ে প্রবাহের মান কিন্তু পরিবর্তন হয়, তাদের ক্ষমতা অনুযায়ী পরিবর্তন হয়ে যায়। তাহলে সমান্তরাল সন্নিবেশে প্রবাহের মান পরিবর্তন হয়, প্রত্যেকটি রোধের মধ্যে দিয়ে প্রবাহের মান পরিবর্তন হয়। আর অনুক্রমিক সন্নিবেশে প্রত্যেকটি রোধের মধ্যে দিয়ে প্রবাহের মান একই থাকে। তাহলে আমরা বললাম যে এই সংজ্ঞাগত পার্থক্য দিলাম, দিয়ে বললাম এদের প্রত্যেকটি রোধের ভোল্টেজ ভিন্ন ভিন্ন ভোল্টেজ দেখা, আর এখানে বর্তনীর প্রত্যেক অংশের ভোল্টেজ একই থাকে। এরপরে এখানে দেখো এই যন্ত্রগুলি তাদের ক্ষমতা অনুযায়ী কাজ করতে পারে না, অর্থাৎ এদের থেকে সর্বোচ্চ আউটপুট পাওয়া যায় না, আর এদের থেকে এরা সর্বোচ্চ ক্ষমতা প্রদর্শন করতে পারে, বৈদ্যুতিক ক্ষমতা প্রদর্শন করতে পারে, বা যন্ত্রপাতিগুলি তাদের কর্মদক্ষতা অনুযায়ী কাজ করতে সক্ষম হয় না, সমান্তরাল সন্নিবেশে সক্ষম হয়। আর অনুক্রমিক সন্নিবেশে এখানে প্রবাহের মান একই থাকে, এখানে প্রবাহের মান কিন্তু চেঞ্জ হয়, কারণ সমান্তরাল সন্নিবেশে প্রবাহের মান বিভিন্ন অংশের প্রবাহের মান ভিন্ন ভিন্ন রকম হয়, তাহলে ওখানে প্রবাহের মান পরিবর্তন হয়।
এরপরে আমি তোমার এটা অনুযায়ী বলছি, তাহলে সুবিধা আছে। অনুক্রমিক সন্নিবেশের ক্ষেত্রে এই তুল্যরোধ হচ্ছে অনুক্রমে যুক্ত রোধগুলির সমষ্টির সমান। ধরো R2 R3 ইত্যাদি ইত্যাদি এদের সমষ্টির সমান। তাহলে আমরা বলবো অনুক্রমিক এই সংযোগের ক্ষেত্রে অনুক্রমে যুক্ত রোধগুলির সমষ্টি তাদের তুল্য রোধের সমান। অনুক্রমে যুক্ত রোধগুলির সমষ্টি তাদের তুল্য রোধের সমান। আর এটার ক্ষেত্রে অনুক্রমে যুক্ত রোধগুলি সমান্তরালে যুক্ত রোধগুলির বিপরীত রাশি, এই যে বিপরীত রাশির সমষ্টি তাদের তুল্য রোধের বিপরীত রাশির সমান। তাহলে সমান্তরালে যুক্ত রোধগুলির তুল্য রোধের সমান্তরালে যুক্ত রোধগুলির বিপরীত রাশির সমষ্টি তাদের তুল্য রোধের বিপরীত রাশির সমান। আচ্ছা, আমি এটা এক কাজ করবো, এটা আমি ছবি তুলে তোমাদের ইয়েতে দিয়ে দিব, তোমাদের টেনশন করার দরকার নাই। তাহলে এবার আমি যদি ছবি তুলে দিয়ে দিই, আমি আমার মতো আলোচনা করতে পারবো। পার্থক্যটা আমি ছবি তুলে ছবিতে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে সাদা নিতে পারবো, অসুবিধা হবে না। এবার আমি তাহলে আমার মতো আলোচনা করি। দেখো, এটার জন্য একটা মাত্র সুইচের মাধ্যমে, একটা মাত্র সংযোগ পয়েন্ট মানে সুইচের মাধ্যমে এই বর্তনী সচল রাখা সম্ভব। আর এর জন্য আলাদা আলাদা সুইচ থাকবে, এর জন্য আলাদা আলাদা সুইচ থাকবে। এরপরে এখানে দেখো, আমরা বলছিলাম যে বিদ্যুতের উজ্জ্বলতা আসলে কমে যাবে, রোধের মান যত বাড়বে কারেন্টের মান তত কমবে। ফলে এদের উজ্জ্বলতা আসলে পর্যায়ক্রমে কমবে। আর এখানে কিন্তু ভোল্টেজ একই থাকার কারণে এরা উজ্জ্বলতা অনেক বেশি থাকবে। স্বল্প সময়ের সংযোগের জন্য এটা খুব উপকারী। যেমন তোমার বিয়ে বাড়ির লাইটিং, অথবা বিয়ে বাড়ির লাইটিং বাদ দিয়ে তোমার আমরা যখন শীতকালে তোমার ব্যাডমিন্টন খেলি, ব্যাডমিন্টনের জন্য, অথবা কোনো ওয়াজ মাহফিল হবে, ওইসব লাইটিংয়ের জন্য সিরিজ কানেকশনটা উপযোগী, কারণ এটা খুব দ্রুত সংযোগ দেওয়া যায়। আর এটা কিন্তু স্বল্প সময়ের জন্য উপযোগী না, কারণ এর জন্য আলাদা আলাদা সুইচ দিতে হবে, আলাদা সুইচ দিয়ে তারপর আলাদা সংযোগ দিতে হবে। এই ক্ষেত্রে এই জন্য এটা অত্যন্ত দ্রুত সংযোগটা দেওয়া যায়। তো এইসব দিয়ে তুমি দেখবা যে সমান্তরাল অনুক্রমিক এই দুটো নিয়ে এদের মধ্যে তুলনামূলক আলোচনাটা আমি ছবি সহ দিয়ে দেবো, ওখান থেকে তোমরা নিয়ে নেবা, তাহলে ওটা তুমি পড়তে পারবা। যদি মনে করো যে পার্থক্যগুলি 10টা পার্থক্য আছে, কোনো একটা পার্থক্য যদি অসুবিধা হয়, ওটা তোমরা ছবি তুলে ওটা কমেন্ট করতে বলবে, স্যার এই পার্থক্যটা বুঝিনি, তাহলে আমি স্পেসিফিক পার্থক্যের উপর, কারণ আমার হাতে কাজ আছে অনেকগুলি, এখন এটার জন্য যদি তুমি সময় ব্যয় করে ফেলি তাহলে তুমি কিন্তু পিছিয়ে পড়বে। যে পার্থক্যটা সমস্যা হবে, যেহেতু আমি ছবি দিয়ে দেবো, যে পার্থক্যটা সমস্যা হবে সেটা আমার বললে আমি ঠিক করে দেবো, অসুবিধা হবে না। আচ্ছা, আমি এই তুলনামূলক আলোচনার দিকে গেলাম না, কারণ সামনাসামনি হলে আমরা তোমাদের থেকে অনেকগুলি কথা নিতাম, নিয়ে তারপর সমাধান করে দিতে পারতাম। এখন এটা নিয়ে সময় না করে আমরা চলে যাব কয়েকটা আলোচনায়। দেখো, জ্যামিতিক বিন্দু, এই একটা লাইন, স্ট্রেট লাইন, এই লাইনের মধ্যে এ বিন্দু, বি বিন্দু, সি, ডি, ই, এই লাইনের মধ্যে আসলে কোটি কোটি জ্যামিতিক বিন্দু থাকতে পারে। এরা সব ভিন্ন ভিন্ন বিন্দু, এরা জীবনে এক বিন্দু না। তাহলে এই জ্যামিতিক বিন্দুগুলি সব ভিন্ন ভিন্ন বিন্দু একই লাইনের উপরে, কিন্তু বৈদ্যুতিক বিন্দু একবারে আলাদা। বৈদ্যুতিক বিন্দু একই লাইনে অসংখ্য বৈদ্যুতিক বিন্দু হতে পারে। ধরো এই লাইনটায় একাধিক বৈদ্যুতিক বিন্দু হতে পারে, এ, বি, সি, ডি, ই, এরা কিন্তু একাধিক বৈদ্যুতিক বিন্দু হওয়া সম্ভব। এখন তুমি বলবা, স্যার আমি তো কথা বুঝলাম না, দুটো একই জিনিস বোঝাচ্ছে। তাহলে দুটো একই জিনিস বোঝালে কিভাবে একই বৈদ্যুতিক বিন্দু হতে পারে আর এটা জ্যামিতিক বিন্দু ভিন্ন হতে পারে? হ্যাঁ, জ্যামিতিক এরা ভিন্ন ভিন্ন বিন্দু, তাহলে বৈদ্যুতিক বিন্দু কিভাবে এক হয় সেটা একটু আমরা খেয়াল করি। এটা বুঝতে হবে, এটা না বুঝলে অনুক্রমিক সমান্তরাল সংযোগ বুঝবে না। তখন এটা নিয়ে পরে কথা বলা যাবে না, এখন ক্লিয়ার করতে হবে। আমি শর্ট সার্কিট এবং এগুলো সব ক্লিয়ার করে নিচ্ছি, খেয়াল করো।
সবাই একটু বৈদ্যুতিক বিন্দুর সংজ্ঞাটা একটু লিখে নিতে পারো। দেখো, একটি সার্কিটে যে কোনো রাস্তা বরাবর, সবাই একটু খেয়াল করবা, একটি সার্কিটে, আমি ওই অংশটা মুছে দিচ্ছি, আমার আসলে HDMI কেবলটা ছোট হয়ে যাওয়ার কারণে একটু অসুবিধা হয়ে গেছে। দেখো, বৈদ্যুতিক বিন্দু একটি সার্কিটে যে কোনো রাস্তা বরাবর আগাতে থাকলে যতক্ষণ পর্যন্ত কোনো উপকরণ বলতে আমরা বুঝাইছি রোধ কোষ ইত্যাদি, উপকরণ বলতে আমরা বুঝাইছি রোধ কোষ ইত্যাদি। হ্যাঁ, একটু খেয়াল করো, বৈদ্যুতিক বিন্দুর সংজ্ঞা দিচ্ছে ইলেকট্রিক্যাল পয়েন্ট। একটি সার্কিটে যে কোনো রাস্তা বরাবর আগাতে থাকলে যতক্ষণ পর্যন্ত কোনো উপকরণ, রোধ, কোষ ইত্যাদি এসে না পড়ে ততক্ষণ পর্যন্ত এরা একই পয়েন্ট বা একই বিন্দু। তাহলে দেখো তো একটু খেয়াল করে, এই সার্কিটটা আমি এখান থেকে রাস্তা বরাবর আগাতে শুরু করলাম। এই রাস্তা বরাবর আগাতে যে দেখো এখান পর্যন্ত, এই থেকে এ পর্যন্ত কোনো কিছু পড়েনি, ফলে এরা সব একই বিন্দু। আমি ধরলাম এটা এই বিন্দু, তাহলে এটা এই বিন্দু হলে এই লাইনে যতগুলি আছে এ পর্যন্ত সব এই বিন্দু। যখন একটা বৈদ্যুতিক উপকরণ এসে পড়লো, একটা রোধ এসে পড়লো, তাহলে এটা ভিন্ন বিন্দু, পরেরটা হয়ে যাবে ভিন্ন বিন্দু। এই যে ভিন্ন বিন্দু, এখানে দেখো তো আর কোনো উপকরণ নাই, ফলে এটা যদি বি হয়, এটা বি, এটা বি, এটা বি, এটা বি, এটা বি, মানে এই লাইনের উপর দেখো জ্যামিতিক বিন্দু বললে এরা কিন্তু ভিন্ন ভিন্ন বিন্দু ছিল একই লাইনের উপর। কিন্তু বৈদ্যুতিক পয়েন্টের ক্ষেত্রে এই সার্কিটে আমি এই রাস্তা বরাবর আগাতে যে দেখলাম যে এ পর্যন্ত কোনো বৈদ্যুতিক উপকরণ নাই, কোনো রোধ নাই, কোষ নাই, তাহলে এরা হচ্ছে তোমার একই বিন্দু। যতক্ষণ পর্যন্ত না থাকবে একই বিন্দু, যে রোধ এসে পড়বে তারপর ভিন্ন বিন্দু। তাহলে এটা যদি এ হয়, এটা বি বিন্দু। তাহলে এ লাইনে যত আছে এ পর্যন্ত সব বি বিন্দু, এ পর্যন্ত বি। যখন আমি আবার সামনে একটা বৈদ্যুতিক উপকরণ পেয়ে গেছি, তখন বিন্দুটা চেঞ্জ হয়, রোধ চেঞ্জ করে, আর একটা নতুন বিন্দু পেয়েছে সি। তাহলে দেখো এখান থেকে এ পর্যন্ত আর কোনো রোধ নেই, ফলে এই লাইনটা পুরোটাই সি বিন্দু। এখানে কোটি কোটি সি বিন্দু আছে, ধরো প্রত্যেকটা একই বিন্দু। আবার যখন এই রোধ পার হয়ে ডিতে আসছে, এটাকে ডি দ্বারা সহিত করলাম, এটা আটটা বিন্দু। এবার এখান থেকে এ পর্যন্ত আর কোনো উপকরণ নাই, এটা সবাই কিনবে। তাহলে খেয়াল করে দেখো, একটি সার্কিটে যে কোনো রাস্তা বরাবর আগাতে থাকলে যতক্ষণ পর্যন্ত কোনো উপকরণ না এসে পড়ে, উপকরণ যেমন রোধ, কোষ ইত্যাদি এসে না পড়ে, ততক্ষণ পর্যন্ত এরা একই বিন্দু। তাহলে দেখো এই রাস্তা বরাবর আগাচ্ছি, এখানে কিচ্ছু নাই, ফলে এরা একই বিন্দু। যখন আমি রোডটা অতিক্রম করছি তখন একটা ভিন্ন বিন্দু পেয়েছি, এটুকুর মধ্যে আর কোনো উপকরণ নাই, ফলে এরা সব বি। আবার এইটুকুর মধ্যে কোনো উপকরণ নেই, এটাকে সি ধরলাম, এখান থেকে এ পর্যন্ত পুরোটা সি। আবার এটা দেখো, এই যখন রোধ অতিক্রম করছে নতুন একটা বিন্দু ডি, এই থেকে পৌঁছে শেষ পর্যন্ত ডি। এখন এই বৈদ্যুতিক বিন্দু, ইলেকট্রিক্যাল পয়েন্ট যদি তুমি না বুঝো, তুমি সমান্তরাল সন্নিবেশ বুঝবে না। আর সমান্তরাল সন্নিবেশ না বুঝলে তখন তোমার বর্তনীর প্রতি তোমার আগ্রহটা কমে যাবে। আচ্ছা, সমান্তরাল সংযোগে দেখো, একাধিক রোধের দুই প্রান্ত যদি সাধারণ বিন্দু থাকে, দুই প্রান্তে যদি সাধারণ বিন্দু থাকে, সুতরাং এদেরকে আমরা বলবো সমান্তরাল সন্নিবেশ। এটা তো আমরা জানি। এখন এই সমান্তরাল সন্নিবেশে আমার কেবলটা ছোট হয়ে যাওয়ার কারণে একটু সমস্যা হয়েছে। দেখলাম কেবলটা আমি বড় নিয়ে নেব, HDMI কেবলটা। আচ্ছা, এখানে তোমরা একটু খেয়াল করো, এই ছবিটার দিকে একটু দেখি আমরা। এই ছবিটার ক্ষেত্রে দেখো, এটা হলো কোষের দুই প্রান্ত, পজিটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনাল। এখান থেকে এ পর্যন্ত কোনো রোধ নাই, তাহলে এরা হচ্ছে সব সাধারণ বিন্দু। এটা যদি এ হয়, তাহলে এটা এখানে লক্ষ লক্ষ কোটি কোটি এ আছে, এ পর্যন্ত সবই। এবার যখন এই থেকে দেখো, এই রাস্তা এ পর্যন্ত কোনো রোধ নাই, কোনো উপকরণ নাই, ফলে এগুলি সবই। নিচের দিকে তাকা দেখো, এ পর্যন্ত কোনো উপকরণ নাই, এগুলি সবই। এ পর্যন্ত উপকরণ নেই, এটুকুই। যখন এই রোধটা অতিক্রম করবে তখন একটা নতুন বিন্দু।
তাহলে এটা অতিক্রম করার নতুন বিন্দু পেলাম বি। তাহলে এটা যদি বি হয়, এ লাইন ধরে দেখো, এ লাইন ধরে নিচের দিকে নামো, এটাও বি, এটা প্রত্যেকেই বি এখানে। তাহলে এই বিন্দুটা যদি বি হয় তাহলে এই লাইনের সবাই বি বিন্দু, এই লাইনের সবাই বি বিন্দু, এটা পুরোটা সব বি বিন্দু, এটা বি বিন্দু। তাহলে কেন বি বিন্দু দেখো, এরপরে এদের মধ্যে আর কোনো কোথাও কোনো রোধ নাই, কোথাও কোনো কোষ নাই। তাহলে এটা যদি বি হয়, এখানে তো কোনো রোধ নাই, কোষ নাই, তাহলে এরা সবাই তো বি। এর মানে এক প্রান্তে সাধারণ বিন্দু এ, অপর প্রান্তে সাধারণ বিন্দু বিতে। তো প্রদত্ত প্রান্ত দুইটা, একটা সাধারণ বিন্দু এতে আছে, অপরটা সাধারণ বিন্দু বিতে আছে। সুতরাং এটা কি সুন্দর, এটা সমান্তরাল সুন্দর। কারণ দুই সাধারণ বিন্দুর মধ্যে থাকলে হবে। ওটার দিকে একটু তাকাও, ধরো এখান থেকে কারেন্ট যাচ্ছে, তো কারেন্টটা যে এখান থেকে কারেন্ট যাচ্ছে, আমি ধরলাম বিন্দুটাই, এই ধরতে হবে এমন কোনো কথা নেই, তুমি যা ইচ্ছা তা ধরো। ধরার পর তুমি শুধু আমার পয়েন্টটা খেয়াল করো, এটা যদি এ হয়, এখানে কোনো রোধ নাই, তাহলে এটা এ, এটা এ, এটা এ পর্যন্ত এ, আবার এ লাইন পর্যন্ত এ, আবার এ লাইন পর্যন্ত এ, কোনো রোধ নাই, ফলে এরা সবাই। এবার যখন সে রোধ অতিক্রম করলো তখন একটা নতুন পয়েন্ট পেয়ে গেলাম, এই নতুন পয়েন্টের নাম ধরো বি। যদি এই পয়েন্টটা বি হয় তাহলে এই লাইনে যা আছে আর কোনো রোধ নাই, দেখো এটা পুরোটা বি, এইটুক পর্যন্ত বি, যেখানে রোধ না থাকলে বি, এটা লাস্ট মাথা পর্যন্ত বি, আবার এটা পর্যন্ত এই যে এটা বি। সিরিয়ালে চলে আসে, এদের মধ্যে কোনো আর কোনো উপকরণ নাই, সুতরাং এটা বি বিন্দু। তাহলে দেখো প্রত্যেক এই রোধের এক প্রান্ত এ, অপর প্রান্ত বি, এই রোধের এক প্রান্ত এ, অপর প্রান্ত বি, এই রোধের এক প্রান্ত এ, অপর প্রান্ত বি। সুতরাং প্রত্যেকটা রোধের দুই প্রান্ত সাধারণ বিন্দু, কারণ এক প্রান্ত এ, অপর প্রান্ত বি। আমি একটু সাঁতাই দিয়েছি, একটু খেয়াল করলে বুঝবা যে এটা এ, ওটা বি, আবার এটা এটা বি, এটা এটা বি, কোনো উপকরণ নাই, শুধু এটা খেয়াল করবা। এই জন্য আমাদের ইলেকট্রিক্যাল পয়েন্ট খুব ইম্পর্টেন্ট বক্তব্য। আচ্ছা, এখন আমরা যাব শর্ট সার্কিট। শর্ট সার্কিটের উপর আজকে আলোচনা আছে। শর্ট সার্কিট দেখো, শর্ট সার্কিট হলো কোনো রোধের দুই প্রান্ত একই বিন্দু হলে, কোনো রোধের দুই প্রান্ত একই বিন্দু হলে তাকে শর্ট সার্কিট, একই বিন্দু হলে শর্ট সার্কিট হয়। দুই প্রান্ত যদি একই বিন্দু হয় তাহলে শর্ট সার্কিট হয়। বলে স্যার দুই প্রান্ত একই বিন্দু, একটা উদাহরণ নিয়ে আসছেন, আমি এখানে একটা ভালো উদাহরণ রাখছি, এইখানে আমরা আরও উদাহরণ দিচ্ছি, তোমার চিন্তা করার দরকার নাই। তুমি দেখো দুই প্রান্ত একই বিন্দু, এ একটা রোধ, এটা ধরো R1, এটা ধরো R2। আচ্ছা, এখন আমি তারের রোধকে শূন্য ধরি, কিন্তু তারপরে আমি রোধ ধরলাম এটাকে, তারের রোধকে শূন্য ধরতে হবে যদি শুধু তারের রোধ শূন্য হয়। আর এখানে তো রোধের মান দেওয়া আছে। এখন ধরি এটা তো পজিটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনাল, এটা যদি এ বিন্দু হয়, এটা এ, এখানে আর কোনো উপকরণ নাই, সব এ বিন্দু। আচ্ছা, যদি এ হয়, এই বিন্দুটাও কিন্তু এ, আবার এটা এ, এটা এ, এটা এ, এই যে তারটা, তারের দেখো তো দুই প্রান্তটা এ বিন্দু কিনা। তাহলে আগে আগে যে সমান্তরাল সন্নিবেশ আমরা দিয়েছিলাম, এই যে কেবলটা ছোট হওয়ার কারণে অসুবিধা হলো, তাই আগে যে সমান্তরাল সন্নিবেশটা দিয়েছিলাম, দুই প্রান্ত কিন্তু একটি বিন্দু ছিল না, দুই প্রান্ত দুটি ভিন্ন বিন্দু ছিল। ধরো এইটা, এটা এ হলে এটা এটা এ, এটা বি, তাহলে এটা বি, তাহলে এক প্রান্ত এ, অপর প্রান্ত বি। এখন দেখো আমি যদি মনে করি এই রোধটা, এই কাঠটাকে আমি ধরলাম এটা একটা রোধ, রোধের দুই প্রান্ত দেখো তো দুই প্রান্ত এ বিন্দু কিনা, তাহলে দুই প্রান্ত একই বিন্দু। তো কোনো রোধের দুই প্রান্ত যদি একই বিন্দু হয় তাহলে এই ধরনের সংযোগকে আমরা বলি শর্ট সার্কিট। তো শর্ট সার্কিট হওয়ার কারণে সার্কিটটা শর্ট হয়ে গেলে তখন হিউজ কারেন্ট প্রবাহিত হয়, প্রচুর পরিমাণ কারেন্ট প্রবাহের কারণে তোমার তার পুড়ে যেতে পারে, তাপ উৎপন্ন হয়। এখন তোমার প্রশ্ন হতে পারে স্যার কেন তার পড়বে, কেন তাপ উৎপন্ন হবে, তার যুক্তিটার জন্য আমরা একটু তার যুক্তির দিকে যাব। তো যুক্তির দিকে যে শর্ট সার্কিটে কেন প্রচুর তাপ উৎপন্ন হয় এটার ব্যাখ্যাটা দিচ্ছি। তার আগে আমরা
এইটা যদি ধরো এটাকে একটু ক্লিয়ার করে আসি, মনে করে এটা শর্ট সার্কিট, এখান থেকে যে কারেন্টটা বেরোবে, কারেন্টটার নিয়ম হবে এর মধ্যে দিয়ে যে এই যে রোধগুলি পাবে, রোধের মধ্যে দিয়ে শক্তি অপচয় হবে, শক্তি অপচয় হয়ে শক্তির তীব্রতা কমে আবার এর মধ্যে দিয়ে ফিরে চলে আসবে। কিন্তু যদি এরকম শর্ট সার্কিট হয় তাহলে শক্তিটা আর ব্যয় হতে পারে না, মানে যে শক্তিটা এখান থেকে বিদ্যুৎ শক্তিটা যেটা বের হয় এটা ব্যয় অপচয় হতে পারে না, অপচয় না হয় এটা আবার হিউজ আকারে ফিরে আসে, তখন প্রবাহের মান অনেক পরিমাণ বেড়ে যায়। তার প্রবাহের মান বেড়ে যায় কি করে, আমরা একটু উদাহরণের দিকে যাই। ধরো এটা 20 ভোল্ট আর এই রোধের মান ধরো 10 অ্যাম্পিয়ার, তাহলে কারেন্ট পাবো I = V/R = 20/10 সমান কারেন্ট পাবো 2 অ্যাম্পিয়ার, কারেন্ট পেয়ে গেছে। আচ্ছা, এখন ধরো এটা আছে সমান্তরালে, এটা যদি আরো হয় এটার মান হলো 8 পরিমাণ কত 0 ওহম। যদি এই তার যুক্ত থাকে, এখানে তো কোনো রোধ নাই, রোধ যদি যুক্ত না থাকে তাহলে রোধ হবে 0। তাহলে যদি এরকম থাকতো তখন কারেন্টটা কত হতো, আমরা এটা বের করতে চাচ্ছি। তো কারেন্ট বের করতে হলে আমাদের একটা ধারণা লাগবে যে আমি আগে তুল্য রোধটা বের করি। দেখো কোনো বর্তনীতে যদি দুইটা তুল্য রোধ থাকে, খেয়াল করো দেখো তো দুইটি রোধ যদি সমান্তরালে যুক্ত থাকে তাহলে তাদের তুল্য নির্ণয় সূত্র হলো রোধদ্বয়ের গুণফল ডিভাইডেড বাই রোধদ্বয়ের যোগফল। আমি ওই আলোচনাটা একটু পরে আসছি। দুইটি রোধ সমান্তরালে যুক্ত থাকলে তুল্য রোধ হবে রোধদ্বয়ের গুণফল ডিভাইডেড বাই রোধদ্বয়ের যোগফল। তুমি নিজেও করে নিতে পারো। এই যে দেখো R1 R2 দুটো সমান্তরালে যুক্ত আছে, তাহলে তুল্য রোধ আর কি করে রোধদ্বয়ের গুণফল ডিভাইডেড বাই রোধদ্বয়ের যোগফল। ঠিক আছে কথা। আর যদি রোধদ্বয়ের মান সমান হয় তাহলে R1 এর মান R, R2 এর মান R, তাহলে এই যে R1 R ইন্টু R মানে R² ডিভাইড বাই 2R বাই R/2। এটা মানে একবার লিখতে পারবা। যদি অনেক সময় দেখা যায় তোমার এরকম দেওয়া আছে, ধরো এরকম দেওয়া আছে দুইটা রোধ, এখানে তুল্য রোধ চাচ্ছে RP = RP এর মান চাচ্ছে, RP এর মান তুমি একবারে বের করতে পারবা, অথবা তুমি তো অন্য পদ্ধতি আমি শেখাই দেবো। তো এটা ধরো 10, এটা ধরো 60। এখন নিয়ম হচ্ছে রোধদ্বয়ের গুণফল 10 গুণ 60 ডিভাইড বাই 10 গুণ 60। এটা হচ্ছে তুল্য রোধ নির্ণয়ের নিয়ম, রোধদ্বয়ের গুণফল ডিভাইড বাই রোধদ্বয়ের যোগফল। একবারে যদি করতে চাও এটা করতে পারবা। আর যদি তুমি মনে করো যে স্যার আমি একবারে করতে চাই না, আমি ওই মান থেকে সরাসরি কাজ করতে চাই, কোনো অসুবিধা নাই। দেখো R1 = হচ্ছে 10 ওহম আর R2 = ধরো 0 ওহম। তাহলে আমি তুল্য রোধ চাচ্ছি 1/R2 = 1/R1, একবারে আমি নর্মাল করছি বাই 1/R2। এখান থেকে আসবে 1/10 প্লাস 1/, আচ্ছা লসাগু একবারে করি। আমি যদি RP এর মানটা বের করি, তুমি বাসায় করে নিও, তাড়াতাড়ি করতেছি। রোধদ্বয়ের গুণফল, তো রোধদ্বয়ের গুণফল হচ্ছে 10 গুণ 0 বাই রোধদ্বয়ের যোগফল 10 + 0। তো রোধের মান আসছে তোমার 0 আসবে, তাহলে 10 + 0 মানে 0 বাই 10 সমান RP এর মান আসছে 0, কোনো সমস্যা নেই। RP এর মান আসছে 0। এখন RP এর মান যদি 0 হয়, তুমি খেয়াল করো কারেন্ট I = V/RP, I = V/R, RP এর মান পাইছি 0, তাহলে V/0, V/0 মানে ইনফিনিটি। অর্থাৎ দেখো প্রবাহের মান কত হয়ে গেল, অসীম হয়ে গেল। অর্থাৎ অসীম মানে একটা প্রবাহ চলবে। এত উচ্চমাত্রার প্রবাহ যখন কোনো তারের মধ্যে দিয়ে চলে তখন তার গরম হয়ে যায়, তার গরম হয়ে প্রচুর তাপ উৎপন্ন হয়। এই তাপ উৎপন্নের কারণে তার মধ্যে আগুন ধরে যায় এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটে, ওটাকে আমরা শর্ট সার্কিট বলি। তাহলে শর্ট সার্কিটে আমরা আবার যদি অন্য একটা অঙ্ক দিয়েও খেয়াল করি, আরও খেয়াল করতে পারলাম। আমি একটা বড় অঙ্ক দেখাচ্ছি, যার জন্য শর্ট সার্কিটটা একটু ক্লিয়ার করার জন্য আমি আবার আগের পেজে ফিরে যাচ্ছি।
আচ্ছা দেখো, এরপর আমরা সংখ্যা মান দিয়ে দেখাবো R1, R2, R3, R4। এই 4টা রোধ যুক্ত আছে, সমান্তরালে যুক্ত আছে। এখন যদি আমি খেয়াল করি যে ওই যে আমরা বৈদ্যুতিক বিন্দুটা খেয়াল করতেছি, এই বৈদ্যুতিক বিন্দু ধরো এদের মধ্যে কোনো রোধ আছে নেই, তাহলে এটাই এগুলো সবই প্রত্যেকটা বিন্দু এখানে কোনো রোধ নাই, এখানে কোনো রোধ নাই, এগুলিতে দেখো তো কোনো রোধ নাই, সকল বিন্দু আমি তো বলছি যে কোনো রোধের দুই প্রান্ত যদি একই হয় তাহলে একই বিন্দু, তাহলে এটা শর্ট সার্কিট যুক্ত আছে। তাহলে এখন দেখো দুই প্রান্ত একই কিনা এটা বের জন্য আমি একটু বের করলাম, এরা একই বিন্দু, দুই প্রান্ত একই বিন্দু। সোজা আগাবা তুমি, যতক্ষণ পর্যন্ত তুমি কোনো রোধ না পাও তখন চেঞ্জ করা যাবে না। তো তুমি দেখলে সব একই বিন্দু, সুতরাং যেহেতু দুই প্রান্ত একই বিন্দু সুতরাং এরা শর্ট সার্কিটে যুক্ত আছে। এই রোধগুলি তখন ইনভ্যালিড হয়ে যাবে। ইনভ্যালিড হয়ে যাওয়ার কারণে তখন এখানে প্রত্যেক রোধের দুই প্রান্ত হয়, এরা শর্ট সার্কিট। সুতরাং রোধ শর্ট হওয়ার কারণে এগুলি বাদ চলে যায়। তখন রোধ যদি শর্ট সার্কিট হয় রোধগুলির মান বাদ চলে যাবে। এখন বাদ চলে গেলে তখন থাকবে শুধু এই তার মনে করে রোধটা বাদ, রোধটা বাদ, রোধটা বাদ, শর্ট সার্কিট আছে, এই জন্য রোধগুলি দরকার নেই। কারণ কারেন্ট যদি চলার পথে অনর্গল একটা রাস্তা পায় তাহলে কারেন্ট কিন্তু এই বাধাযুক্ত রাস্তা দিয়ে কখনো চলবে না, সে অনর্গল রাস্তা দিয়ে চলবে। কারণ এখানে রোধ তো জিরো, তার রোধ জিরো, ফলে এর মধ্যে দিয়ে কারেন্ট চলবে। আর এতে রোধের মান আছে, কারেন্টের রাস্তায় যাবে না। যদি কারেন্ট বাধ্য না হয় তাহলে সে রোধের ভিতর দিয়ে ঢুকবে না, তাহলে এখানে তো সে বাধ্য না। তো যখন শর্ট সার্কিট হয় তখন এই রোধগুলি বাদ হয়ে যায়। শর্ট সার্কিট হয়ে গেলে রোধগুলি যখন বাদ হয়ে যায় তখন বাদ হওয়ার মান বাদ চলে যায়, তখন রোধের মান হয়ে গেলে ধরো এই রোধের মান হলো জিরো। তো E/R মানে I পর আমরা জানি E/R বা E/R দেওয়া, আর মান যদি জিরো হয় তাহলে ইনফিনিটি মান পাবে। অর্থাৎ অসীম মানের প্রবাহ চলার কারণে তাপ উৎপন্ন হয়, আগুন ধরে যায়, মানে প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হয়। আরেকটু উদাহরণ দেখো, আরেকটা উদাহরণ যাও। এখানে আমি একটা উদাহরণ রাখছি, উদাহরণটার দিকে খেয়াল করি আমরা। এই উদাহরণে দেখো বোর্ডের উপর আসলে প্রজেক্ট করলে কোনো স্ক্রিন তো নাই, বোর্ডের উপর প্রজেক্ট করলে তোমার একটু অসুবিধা হবে আমি বুঝি। 4, 4, 4 4 মানে 3টা রোধ আছে। আর দেখো তাহলে আমি যদি বলি এটা এই বিন্দু, এটা এই বিন্দু, এ সব বৈদ্যুতিক পয়েন্ট একই, বৈদ্যুতিক বিন্দু একই, সুতরাং এরা শর্ট সার্কিটে যুক্ত আছে। এখন তুমি বলবা যে স্যার শর্ট সার্কিটে যুক্ত থাকলে কী কারণে আগুন ধরে যায়, যে কথা আমি বারবার বলতেছি। আমি বলছি প্রবাহের মান, নিয়মটা হচ্ছে যদি শর্ট সার্কিট না থাকতো এখান থেকে যে কারেন্টটা বেরোতো এটা রোধের মধ্যে দিয়ে যাওয়ার কারণে, রোধ বলতে বাল্ব, ফ্যান, টিভি যা বলে, মানে বৈদ্যুতিক উপকরণ, যখন বৈদ্যুতিক উপকরণের মধ্যে দিয়ে এটা চলবে, চলতে গেলেই তখন ওরা বিদ্যুৎ প্রবাহ শক্তি এখানে ব্যয় হবে, ব্যয় হয়ে এবং উচ্চ বিভব থেকে নিম্ন শক্তিটা শেষ পর্যন্ত ব্যাটারির মধ্যে ফিরে আসবে, নেগেটিভ টার্মিনালে ফিরে আসবে। কিন্তু শক্তির এখানে অপচয় ঘটবে, শক্তি এই জায়গাগুলিতে শক্তি অপচয় ঘটবে। কিন্তু যেহেতু এখানে শর্ট সার্কিট আছে এখানে শক্তি অপচয় হওয়ার কোনো সুযোগ নাই, কারণ কারেন্টটা সরাসরি এর মধ্যে দিয়ে ফিরে যাবে। এখন যাওয়ার কারণে প্রবাহের মান কত হবে আমরা একটু খেয়াল করি। দেখো আমি সমান্তরাল লোড বের করছি, R P R1, R1, R2, R3, R4। তো R4 এর মান কিন্তু জিরো, আমরা খেয়াল করি R1 এর মান 4, R2 এর মান 4, R3 এর মান 4, R4 এর মান 0। তাহলে এখান থেকে আমরা লসাগু করলাম, লসাগু করে ক্যালকুলেট করলাম, তুমি নিজেই ক্যালকুলেট করলাম, করে দেখবে যে RP এর মান পাবা 0। শুধু যদি RP হিসাব করো, RP হিসাব করলে RP এর মান পাবা 0। যখন RP এর মান 0 পাবা তখন আমরা জানি I = E/RP, মানে নিয়ম হলো E/R + R। তো অভ্যন্তর দেওয়া না থাকলে আমি ধরে নেব 0, I = E/RP। তাহলে E এর মান যে মানই হোক না কেন E/0, অর্থাৎ 1/0 = ইনফিনিটি। আমরা জানি অসীম মানের প্রবাহ চলবে। এই অসীম মানে প্রবাহের মান অনেক বেশি বেড়ে যাবে। যখন প্রবাহের মান বেড়ে যাবে প্রচুর তাপ উৎপন্ন হবে, তাপ উৎপন্ন হয়ে কারেন্টটা আগুন ধরে যাবে, তার মধ্যে আগুন ধরে যাবে, তাপ উৎপন্ন আগুন ধরে যাবে, এই আগুন সারা ঘরে ছড়ায় পড়ে, এটাকে আমরা বলি শর্ট সার্কিট। তো কোনো কারণে যদি বিদ্যুৎ রোধের মধ্যে দিয়ে না চলে
নেগেটিভ আর পজিটিভ যদি এক হয়ে যায়, এই যে কোনো প্রভাব, এটার দিকে খেয়াল করলে দেখছো যে যদি এরকম হয় কোনো কারণে, এই যে এটা না হয়ে ধরো ধরো থাকার কথা, এটা নর্মালি থাকার কথা এটা, কিন্তু এটা না থেকে কোনো কারণে দেখা যায় এই দুই প্রান্তে এক হয়ে গেছে। যদি এক হয়ে যায় তাহলে এক হয়ে গেলে তখন শর্ট সার্কিট হয়ে যাবে। তো আমরা জানি আমাদের বিদ্যুতের একটা নেগেটিভ থাকে, একটা পজিটিভ থাকে। বিদ্যুতের দুইটা তার থাকে, একটা নিউট্রন আর একটা লাইট তার, একটা ডেড তার। একটা নেগেটিভ একটা পজিটিভ। নেগেটিভ পজিটিভ বাইরে যে বিদ্যুৎ লাইন আছে সেখানে কিন্তু নেগেটিভ পজিটিভ বলতে কোনো শব্দ নাই। তোমরা খেয়াল করবা বাইরে যে পিলারের মধ্যে যে তারগুলি চলে গেছে সেখানে সব তারে পজিটিভ তার, সব তারে বিদ্যুৎ আছে। যখন বাসা বাড়িতে আমরা কারেন্ট লাইন নেই তখন দুটো ফেজে ভাগ করি, একটা নেগেটিভ করি, একটা পজিটিভ করি। তাহলে লাল তারটা থাকে পজিটিভ, মানে এটা রেড সিগন্যাল, মানে লাল তারটা থাকে লাইট তার, আর কালো তারটা থাকে আমরা নিয়ম অনুযায়ী নেগেটিভ হয়। তো নেগেটিভ হওয়ার কারণে তখন হয় কি তোমার পজিটিভ থেকে তারটা আসে, আর নেগেটিভ তারের সংযোগটা দেওয়া হয় বাড়ির আর্থিংয়ের সাথে, আর্থ লাইনের সাথে। আর্থিংয়ের সাথে সংযোগ দিলে বিদ্যুৎটা পজিটিভের মধ্যে দিয়ে যায়, বর্তনী ব্যবহার করে বর্তনীতে ব্যয়িত হয়, বাকি বিদ্যুৎটা নেগেটিভ তারের মধ্যে দিয়ে আর্থিং হয়ে তার হয়ে মাটির নিচে চলে যায়। সারা পৃথিবী ব্যবহার করার পরে যে বিদ্যুৎটা থাকে এটা সব মাটির নিচে পাঠিয়ে দেওয়া হয়। এই কারণে তোমরা দেখবা যে আর্থিং একটা শব্দ আছে, আর্থ তার বলি, আর্থ তার বা আর্থিং বলি আমরা। এই আর্থ তারের মধ্যে দিয়ে, এটা অপর নাম হলো গ্রাউন্ড, আর্থ তার অপর নাম গ্রাউন্ড, গ্রাউন্ডের মধ্যে দিয়ে সেটা মাটিতে আমরা পাঠাই দিই আর্থ তারের মধ্যে দিয়ে। এখন কোনো কারণে নেগেটিভ পজিটিভ দেখালে এটা একটা পজিটিভ তার, এটা একটা নেগেটিভ তার। পজিটিভ অলওয়েজ বিদ্যুৎ আছে, নেগেটিভ বিদ্যুৎ নাই। যখন আমি সুইচ অন করবো, সুইচ অন করলে এখানে ধরো একটা বাল্ব আছে, মনে করি এখানে একটা বাল্ব আছে, এখান থেকে প্রবাহটা যে ধরো এখান থেকে প্রবাহটা যে বাল্বের মধ্যে দিয়ে বিদ্যুৎ শক্তির অপচয় হবে, হয়ে তাপ উৎপন্ন করবে, তাপ উৎপন্ন করে এবার বাকি শক্তির এর মধ্যে দিয়ে নেগেটিভ প্রান্তে ফিরে আসবে। কোনো কারণে দেখা গেলো এই কভারটা, এটা আর এটা কভারটা পড়ে গেছে, পড়ে যে তখন এই দুটো কানেক্ট হয়ে গেছে, যে কোনোভাবে কানেক্ট হয়ে গেছে। যদি কানেক্ট হয়ে যায় তাহলে দেখো প্রবাহ আর রোধের মধ্যে দিয়ে যাওয়ার দরকার, প্রবাহ এর মধ্যে দিয়ে ফিরে আসবে। ফিরে আসার অর্থ হলো তখন কিন্তু ওই যে শর্ট সার্কিট হয়ে গেছে, দুই প্রান্তে একই বিন্দু, এটাই সব হয়ে গেল, দুই প্রান্তে একই বিন্দু, তাহলে শর্ট সার্কিট হয়ে গেছে। শর্ট সার্কিট হয়ে যাওয়ার কারণে প্রচুর তার প্রবাহের মান অনেক গুণ বেড়ে যাবে, এবং ওই যে ইনফিনিটি মানের প্রবাহ, অসীম মানে একটা প্রবাহ চলবে। প্রবাহ চলার কারণে যে তাপ উৎপন্ন হবে, এই তাপের কারণে তার মধ্যে আগুন ধরে যায়। আগুন ধরে আমরা জানি বাংলাদেশের একটা খুব কমন ঘটনা যে তোমার শর্ট সার্কিট থেকে বিদ্যুৎ দুর্ঘটনা ঘটে। কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে যে সংযোগগুলি দেওয়া হয় এগুলি সিরিজ কানেকশান দেওয়া হয়। তো সিরিজ কানেকশানে শর্ট সার্কিট হওয়াটা খুব স্বাভাবিক। তো শর্ট সার্কিট হলে বড় ধরনের, এমনিতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে শর্ট সার্কিট থেকে, বা ঘটে থাকে। ঘটার কারণে এটা যে প্রবাহের মান অনেক বেশি বেড়ে যায়, এই জন্য দুর্ঘটনা অনেক বড় হয়। তো এখন যাও শর্ট সার্কিট কথাটা নিশ্চয় বুঝছো যে বিদ্যুৎ যে রাস্তা দিয়ে চলার, সে রাস্তা দিয়ে না চলে যদি শর্টকাট রাস্তা দিয়ে চলে তাহলে শর্ট সার্কিট হয়ে যায়। এখন যারা সাইন কলেজের স্টুডেন্ট তারা ভালো করে জানো, তোমার যারা আবাসিক এলাকায় থাকো তারা জানো যে এই পুরো আবাসিক এলাকার থেকে সাইন কলেজ বাউন্ডারি ঘুরে এসে তোমার গেট দিয়ে ঢুকতে হবে। কারণ অনেকে কী করে শর্ট সার্কিট করে নেয়, করতে যায় করে কি ওই দেয়াল টপকে ঢুকতে যায় বা গ্রিল টপকে ঢুকতে যায়। যখন টপকে ঢুকতে যায় তখনই সে বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। অর্থাৎ সার্কিটকে যদি সে সংক্ষিপ্ত করে নেয় তখন প্রবাহের মান অনেক বেড়ে যায়। প্রবাহের মান বেড়ে গেলেই তাপ উৎপন্ন হয় এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমরা একটু এর সাথে এবার তোমার বইটা একটু আলোচনায় আসি। তুমি এই এক জ্যামিতিক বিন্দু আর ইলেকট্রিক্যাল বিন্দু এই দুটো বোঝার পরে অনুক্রমিক সন্নিবেশের ক্ষেত্রে আমি কথা বলছি, সমান্তরাল সন্নিবেশের ক্ষেত্রে কথা বলছি, শর্ট সার্কিটে কারেন্টের মান অনেক বেশি হাই হয় কেন সেটা নিয়ে কথা বলছি, এবং আমি দেখা দিয়েছি শর্ট সার্কিট কীভাবে তুমি হিসাব করবা। অনেক স্টুডেন্টের প্রশ্ন একসময় দাঁড়ায় যে স্যার শর্ট সার্কিটটা আমরা বুঝি না, কীভাবে সার্কিটটা শর্ট হয় এটা আমরা বুঝি না। আজকে আমি শর্ট সার্কিট ক্লিয়ার করে দিলাম। মনে হয় বুঝবো, না বুঝলেও কমেন্ট করলে আমি দেখবো
কিন্তু মনে হয় যে অসুবিধা হবে না, মানে প্রবাহের মান অনেক বেড়ে যাওয়ার অর্থ হলো তাপ উৎপন্ন হয়। এবার তুমি তোমার বৈচিত্র্য আসো। আমরা ধারাবাহিক আলোচনায় থাকি। এবার এবার তোমার জন্য সুবিধা হবে, খেয়াল করো। এটা পড়তে গেলে তোমার অসুবিধা হতে পারে। যখন দেশের এক জায়গা থেকে অন্য জায়গায় বিদ্যুৎ পরিবহন করতে হয় তখন সেটি অনেক উচ্চ ভোল্টেজে নিয়ে যাওয়া হয়। বৈদ্যুতিক তারের বিদ্যুতের অপচয় কমানোর জন্য এটি করা হয়। তোমরা জানো তাপ হিসেবে প্রতি সেকেন্ডে যে শক্তি ক্ষয় হয় সেটা হচ্ছে আইস্কার আর। দেখো আইস্কার আর টি, এটা হচ্ছে শক্তির হিসাব। এখন আমি টি এর মান যদি 1 সেকেন্ড ধরি, তাহলে প্রতি সেকেন্ডে শক্তি হলো আই স্কয়ার। টিকে আমি ধরলাম 1 সেকেন্ড, তাহলে প্রতি সেকেন্ডে শক্তি হলো আই স্কয়ার। আর হচ্ছে তার উপর আই হচ্ছে তড়িৎ প্রবাহ। এখন বলছে তাপ হিসাবে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি ক্ষয় হয় সেটি হচ্ছে আই স্কয়ার। কাজে যদি বৈদ্যুতিক তারের কোনো রোধ না থাকতো তাহলে তাপ হিসাবে কোনো শক্তির অপচয় হতো না। বৈদ্যুতিক তারে যদি দেখো যে শক্তি ক্ষয় হয় প্রতি সেকেন্ডে, যে শক্তি ক্ষয় হয় সেটা হলো আই স্কয়ার, আর হচ্ছে তার রোধ, আই হচ্ছে কারেন্ট। এখন ওই যে রোধ উৎপন্ন হওয়ার কারণে তাপ উৎপন্ন হবে, শক্তি অপচয় হবে। তাহলে আই স্কয়ার। কাজে যদি বৈদ্যুতিক তারে কোনো রোধ না থাকতো, মনে করো কোনো রোধ নাই, রোধ যদি না থাকতো তাহলে তাপ হিসেবে কোনো শক্তির অপচয় আর ঘটতো না। রোধ না থাকলে তাপ উৎপন্ন হতো না, অপচয় করতো না। কিন্তু সেটি বাস্তবসম্মত নয়, কারণ সব কিছুরই কিছু না কিছু রোধ থাকে। তাই কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহ আমি যদি কোনোভাবে আই এর মানটাকে কমাই দিতে পারি, আই এর মানটা যদি কমানো যায়, কমাতে পারলে তাপ হিসেবে শক্তির অপচয়টাকে কমানো সম্ভব। যদি আমি কোনোভাবে আই এর মানটাকে কমাতে পারি তাহলে শক্তি অপচয়টা কমানো সম্ভব। প্রতি সেকেন্ডে দেখো, প্রতি সেকেন্ডে বৈদ্যুতিক শক্তি যেহেতু ভিআই দ্বারা হিসাব করা যায়, মানে আমরা কি পরিমাণ বিদ্যুৎ শক্তি সরবরাহ করলাম এটা হলো এই প্রতি সেকেন্ডে বৈদ্যুতিক শক্তি ভিআই বেড়ে স্যার ভিআই তো পি ইকুয়াল ভিআই। আরে বাবা আমরা ডব্লিউ ইকুয়াল জানি ভিআই টি, তাহলে টি যদি 1 সেকেন্ড হিসাব করি তাহলে প্রতি সেকেন্ডে শক্তি হলো ভিআই। তো ভি হচ্ছে ভোল্টেজ, আই হচ্ছে কারেন্ট। এখন একটু খেয়াল, আমি একটা মান ধরি, ধরো ভোল্টেজ হচ্ছে 20 ভোল্ট, কারেন্ট হচ্ছে ধরো 10 অ্যাম্পিয়ার, মনে করো। তাহলে এখানে প্রতি সেকেন্ডে শক্তি পাচ্ছি আমরা 20 গুণ 10 200 ওয়াট, ধরে 200 ওয়াট পেলাম শক্তি পেয়েছে 200 ওয়াট। এখন যদি আমি কোনোভাবে এই ভোল্টেজটাকে 20-এর জায়গায় ভোল্টেজটাকে আমি 200 করে দিলাম, ধরো ভোল্টেজকে 200 করে দিলাম, 200 ভোল্ট, তাহলে ভোল্টেজকে কয় গুণ বাড়াইছি, ভোল্টেজকে 20 ভোল্ট করে দিচ্ছি 200 ভোল্ট, তাহলে 20 গুণ বাড়াইছি ভোল্টেজকে 10 গুণ বাড়াইছি, তাহলে কারেন্ট হয়ে যাবে 1 অ্যাম্পিয়ার। তাহলে কারেন্ট চলে আসছে তখন 1 অ্যাম্পিয়ার। একটু খেয়াল করো, ভোল্টেজকে 10 গুণ বাড়াইছি, কারেন্ট 1 অ্যাম্পিয়ার। আচ্ছা, ভোল্টেজ যদি আমি এই যে 20 ছিল, ভোল্টেজ ছিল 20 ভোল্ট, আমি ভোল্টেজ করলাম 20কে করে দিলাম 200 ভোল্ট। তো তুমি বলবা স্যার 200 ভোল্ট যদি করেন কারেন্ট হয়ে যাবে 1 অ্যাম্পিয়ার, মানে প্রতি সেকেন্ডে মোট শক্তিটা একই থাকবে। তো আমি যে পরিমাণ শক্তিটা, বিদ্যুৎ শক্তিটা তার মধ্যে দিচ্ছি সেই শক্তিটা হচ্ছে পি ইকুয়াল ভিআই, এই শক্তিটা দিচ্ছি। এখন যদি আমি কোনোভাবে কারেন্টের মানকে কমাই দিতে পারি, যে দেখো কারেন্টের মান কমাই দিয়েছি, তাহলে কারেন্ট মান কমাই দিলে ভোল্টেজের মান অনেক বাড়াই যাবে। ভোল্টেজ যতক্ষণ বাড়াবো কারেন্ট ততক্ষণ কমবে। এখন আমি যদি তোমাকে বলতাম দেখো ভিআই, আমি বললাম ভোল্টেজ হচ্ছে 100 ভোল্ট, কারেন্ট হচ্ছে 10 অ্যাম্পিয়ার। এবার বললাম ভোল্টেজ এখানে হলো 1000, বললাম যে ভোল্টেজ হলো 500 ভোল্ট, বলে স্যার কারেন্ট 2 অ্যাম্পিয়ার, ভোল্ট বলে 1000।
আচ্ছা, ভোল্টেজ 1000 ভোল্ট করলাম, কারেন্ট হবে 1 অ্যাম্পিয়ার। ভোল্টেজ 2000 ভোল্ট করলাম, কারেন্ট হবে 0.5 অ্যাম্পিয়ার। অর্থাৎ আমি ভোল্টেজ যে হারে বাড়াচ্ছি কারেন্ট সে হারে লেস করতেছি। তো এখন আমাদের এই কথাটাই বলছি, তুমি চিন্তা করো এই কারেন্টের মান যদি আমি 10 গুণ এই পি ইকুয়াল ভিআই, যেটা ধরো ভোল্টেজ ছিল 20 ভোল্ট, কারেন্ট ছিল 10 অ্যাম্পিয়ার। এখন ভোল্টেজকে আমি করলাম 200 ভোল্ট, তাহলে কারেন্ট হয়ে যাবে 1 অ্যাম্পিয়ার। দেখো ভোল্টেজকে 10 গুণ বাড়াইছি, কারেন্ট 10 গুণ হ্রাস পেয়েছে। কারেন্ট যদি 10 গুণ হ্রাস পায়, আই এর মান যদি 1 হয়ে যায়, তাহলে 1/10 স্কোয়ার, 1/10 স্কোয়ার যখন দেবো ইন্টু আর, আর এর মান তো ফিক্সড, 1/10 স্কোয়ার ইন্টু যখন আর দেবো 1/100 ইন্টু আর, মানে R/100। দেখো R/100 অর্থাৎ শক্তির অপচয়টা প্রচুর, অপচয়টা কমে যাবে। তাহলে আয়ের মান যদি এখানে আমাদের বলা হয়েছে যে আই স্কোয়ারের মান কমানো সম্ভব, তাই কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহ আই কমাতে পারলে শক্তির অপচয় আই স্কোয়ার আর এর মান কমানো সম্ভব, শক্তির অপচয়টা কমানো সম্ভব। প্রতি সেকেন্ডে বিদ্যুৎ শক্তি যেহেতু ভিআই দ্বারা হিসাব করা হয়, মানে আমি যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে যে বিদ্যুৎটা সরবরাহ করছি এটা ধরো ভিআই, তাহলে ভিআই হিসেবে করা হয়। তাহলে পটেনশিয়াল বিভব যদি 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়, ওই যে দেখো ভোল্টেজ 10 গুণ বাড়িয়ে দিছি দেওয়া হয়, তাহলে 10 গুণ কারেন্ট কমে, যে 10 গুণ কারেন্ট 10 গুণ কমে যাবে। আচ্ছা, কারেন্ট 10 গুণ কম হবে। তাহলে কারেন্ট যদি সমান শক্তি আছে 10 গুণ কম হবে, কারণ তারের রোধ আর এর মান দুইবারই একই। রোধের মান তো আমি মনে করি এখানে চিন্তা করো যে আই স্কোয়ার। এখন তার রোধ যেহেতু নির্দিষ্ট, আমি ধরলাম রোধের মান হচ্ছে 50 ওহম রোধ। 50 ওহম রোধের মধ্যে দিয়ে 50 ওহম না, তো 1 ওহম রোধের মধ্যে দিয়ে কারেন্ট সাপ্লাই করছে। এখন যদি এটা কিন্তু শক্তির অপচয়, আমি কারেন্টের মান যদি 10 গুণ করে দিয়ে 1/10 করে দিতে পারি, তাহলে 1/10 স্কোয়ার ইন্টু শক্তির অপচয় হবে 1/10 স্কোয়ার ইন্টু 1, অর্থাৎ শক্তির অপচয়টা দেখো অনেক কম হবে। তাই যখন আর স্কোয়ার করবো তখন শক্তির অপচয়টা কম হয়ে যাবে, আর শক্তির অপচয় কম হলে তোমার বিদ্যুৎটাকে পুরো কাজে লাগানো সম্ভব। এখানে তোমার মনে হতে পারে তাপশক্তি অপচয় V স্কোয়ার আর হিসেবেও লেখা যায়। তাই 10 গুণ বেশি ভোল্টেজ নেওয়া হলে 100 গুণ বেশি তাপশক্তি, 100 গুণ বেশি তাপশক্তি অপচয় কেন হবে না? আচ্ছা, ওইটা পরে আসলো। তুমি একটু খেয়াল করো, 10 গুণ কম কারেন্ট প্রবাহিত হলে 100 গুণ কম তাপশক্তি অপচয় হবে। এটা একটু বুঝে কিনে দেখো। যখন কারেন্ট 10 অ্যাম্পিয়ার, তখন শক্তির অপচয় W/I স্কোয়ার আর সমান এই 10 স্কোয়ার ইন্টু ধরো রোধ হচ্ছে ওই যে 1 ওহম, ধরো শক্তির অপচয় হলো এই 100 ওয়াট, এই 100 জুল পরিমাণ শক্তি, তো 100 জুল শক্তি অপচয় হলো। আমরা খেয়াল করি, মনে করি ভোল্টেজ ছিল 20 ভোল্ট, 10 অ্যাম্পিয়ার কারেন্ট আমি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে সরবরাহ লাইনে 20 ভোল্ট 10 অ্যাম্পিয়ার কারেন্ট দিলাম। মনোযোগ না হলে হবে না, 20 ভোল্ট 10 অ্যাম্পিয়ার কারেন্ট দিলাম। তাহলে কারেন্ট দিলে শক্তির অপচয় তখন হবে এই যে এই 10 অ্যাম্পিয়ার, 10 স্কোয়ার ইন্টু 1 ওহম ইকুয়াল 100 জুল শক্তি অপচয় হবে। এবার যদি আমি এই 20 ভোল্ট যেটা, এটাকে যদি ভোল্টেজ 10 গুণ বাড়াই দিই, তাহলে ভোল্টেজ হয়ে যাবে 200 ভোল্ট। আর কারেন্ট তখন কমে এসে শক্তি, যেহেতু মোট শক্তি একই থাকতেছে, কারেন্ট কমায় নিয়ে আসলাম 10 গুণ, কারেন্ট 1 অ্যাম্পিয়ার, তখন শক্তি অপচয় W/I স্কোয়ার, আর আই এর মান তখন 1/10 স্কোয়ার ইন্টু 1 ওহম সমান 0.01 জুল হয়ে যাবে। এখন দেখো শক্তির অপচয়, আগে শক্তি হতো 100 জুল শক্তি খরচ হতো, অপচয় হতো, আর এখন শক্তি খরচ হচ্ছে 0.01 জুল। অর্থাৎ শক্তি যদি অপচয় কম হয়, শক্তি যত কম অপচয় হবে, ততই আমরা এটা গ্রাহক পর্যায়ে বিদ্যুৎটাকে পৌঁছে দিতে পারবো। আমরা এটাই বলতে চাচ্ছি যে তারের মধ্যে দিয়ে যখন আমরা বিদ্যুৎটাকে তারের ভিতর দিয়ে পাঠাই, তারের ভিতর দিয়ে বিদ্যুৎ পাঠাতে গেলে একটা প্রবাহের মান থাকে, একটা ভোল্টেজ থাকে। এখন ভোল্টেজ প্রবাহের মানটাকে যদি আমি অনেক লেস করে দিতে পারি, তাহলে বিদ্যুতের অপচয় I স্কোয়ার আর হিসাবে বিদ্যুৎ শক্তিটা খুব কম পরিমাণ বিদ্যুৎ শক্তি অপচয় হবে। বিদ্যুৎ যত কম অপচয় হবে, তাপটা তত কম উৎপন্ন হবে, শক্তি অপচয় কম হবে। এখন
আমরা এটার সাথে কানেকশন রেখে, এটা বেশ গুরুত্বপূর্ণ কথা, এটা এই লাইনগুলি ক্লিয়ার বুঝাই রাখবে তোমাকে। আমি আবার বলছি, তুমি আরেকবার একটু শোনো। আমরা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে যে বিদ্যুৎটা সরবরাহ লাইনে দেই, সরবরাহ লাইনে দেই, সেই বিদ্যুৎটা হলো প্রতি সেকেন্ডে ভিআই হিসাবে দিই। এই ডব্লিউ ইকুয়াল ভিআই, প্রতি সেকেন্ডে, টি এর মানে 1 সেকেন্ড ধরে ডব্লিউ ইকুয়াল ভিআই হিসাবে দেয়। এটা হলো ভোল্টেজ, এটা হলো কারেন্ট। এখন যদি ভিআই হিসাবে দেয়, কারেন্টের তো একটা মান আছে। শক্তির অপচয় হলো রোধের মধ্যে দিয়ে যখন কারেন্ট যাবে তখন এই কারেন্টকে রোধ বাধাগ্রস্ত করবে। ফলে এখানে যে তারের মধ্যে দেবো তার নিজের একটা রোধ থাকবে। এই রোধের কারণে তখন আই স্কয়ার ইন্টু আর করলে একটা মান পাবো, যে যেমনটা দেখাইছি যে আই স্কয়ার ইন্টু আর করে এখানে 100 জুল তাপ পাইছি, অর্থাৎ 100 জুল শক্তি অপচয় হচ্ছে। আমার যেখানে শক্তি ছিল ধরো 200 জুল, সেখানে 200 জুলের মধ্যে 100 জুল অপচয় হচ্ছে। আমি বোধহয় এখান থেকে বেরোয় আসতে হলে, প্রজেক্টর বাদ দিতে হলে, তুমি আর একটু ক্লিয়ার বুকটা দেখতে পেতে আমি একটু নিচে নামাই দিচ্ছি। একটু ফাঁকা করলাম। তোমাদের যাদের অসুবিধা তোমরা একটু খেয়াল করো তো। ধরো P ইকুয়াল ভিআই, এই পরিমাণ শক্তির এখন ভিআই ভোল্টেজ ধরো আমি 20 ভোল্ট কারেন্টকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে, উৎপাদন কেন্দ্রের কথা পরে আসছি, ধরো যেখানে বিদ্যুৎ উৎপাদন হয় সেখান থেকে কারেন্টকে 20 ভোল্ট ধরি 10 অ্যাম্পিয়ারে সরবরাহ করলাম। করার কারণে এখানে ক্ষমতা পাবো। আর যদি প্রতি সেকেন্ডে হিসাব করে শক্তি ডব্লিউ দিয়ে, তাহলে প্রতি সেকেন্ডে শক্তি হিসাব করে শক্তি পাবো 200 ভোল্ট। এবার আমার কথা হলো, এটা উৎপাদন কেন্দ্র থেকে বিদ্যুৎটা তারের মধ্যে দিয়ে আমার জাতীয় সাপ্লাই করা হচ্ছে। এটা যখন তারের ভিতর দিয়ে যাবে, তারের নিজে একটা রোধ আছে, মনে করি তারের রোধ হচ্ছে 1 ওহম। তাহলে তারের রোধ যদি 1 ওহম, শক্তি অপচয় কত হয়? প্রতি সেকেন্ডে শক্তি অপচয় ডব্লিউ ইকুয়াল আই স্কয়ার, শক্তি অপচয় আই স্কয়ার। এখন আই এর মান হলো 10, তাহলে 10 স্কয়ার ইন্টু আর এর মান 1 ওহম, তাহলে 100 জুল। আমি 200 জুল শক্তি সরবরাহ করলাম, 100 জুল অপচয় হয়ে গেল। 100 জুল যদি তারের মধ্যে অপচয় হয়, তো আমার কাছে মানে গ্রাহক পর্যায়ে যখন এই শক্তিটা যখন আসবে, তখন এই শক্তিটা একটা অর্ধেক 50% লেস হয়ে গেল, শক্তিটা অপচয় হলো। কারণ শক্তি অপচয়ের কারণে আমাদের বিদ্যুৎ উৎপাদন খরচের মান অনেক বেড়ে যাবে, বিদ্যুৎ বিল বা ইউনিট প্রতি খরচ অনেক বেড়ে যাবে। এবার যদি আমি একটা কাজ করি, যে আমি একটা সিস্টেম করলাম, এই 10 অ্যাম্পিয়ার কারেন্টকে 10 অ্যাম্পিয়ারে না করে আমি ট্রান্সফর্মার ব্যবহার করে এটাকে আমি ভোল্টেজটাকে বাড়াই দিলাম। তো আমি যদি ভোল্টেজটা বাড়াই দিই, ভোল্টেজ ধরো 200-তে নিয়ে গেলাম, তাহলে স্যার 200, যেহেতু মোট শক্তি একই থাকবে, 200-তে নিয়ে গেলাম, কারেন্টটা হয়ে যাবে তখন 1 অ্যাম্পিয়ার। আচ্ছা, ভোল্টেজ যদি আমি 2000-এ নিয়ে যেতে পারতাম, তাহলে কারেন্ট হতো 0.1 অ্যাম্পিয়ার। খেয়াল করো, 2000 গুণ 0.1 মানে 200 ভোল্ট। আর ভোল্টেজ যদি আমি 200-তে নিয়ে যাই, 10 গুণ ভোল্টেজ যদি বাড়াই দিই, তাহলে কারেন্ট হবে তখন 1 অ্যাম্পিয়ার। ভোল্টেজ 10 গুণ বাড়ালে কারেন্ট হবে 1 অ্যাম্পিয়ার। কারণ শক্তির অপচয় আই স্কয়ার আর যদি করি, ডব্লিউ ইকুয়াল আই স্কয়ার আর যদি করি, আই এর মান হচ্ছে 1 স্কয়ার ইন্টু, এখন আই এর মান কত? এখন আগে আই এর মান ছিল 10 অ্যাম্পিয়ার, এখন আই এর মান 1 অ্যাম্পিয়ার। তাহলে 1 স্কয়ার ইন্টু 1 সমান কত? 1 ওহম। এটা একটু ভুলে গেছে। আচ্ছা, সমান 1 ওহম। দেখো, ভোল্টেজ 10 গুণ বাড়াইছি, কারেন্ট হয়ে গেছে 1 অ্যাম্পিয়ার। কারেন্ট যদি 1 অ্যাম্পিয়ার হয়, শক্তির অপচয় আই স্কয়ার, তাহলে আর এর মান তো 1 ওহম ধরে নিয়েছি, আই এর মান 1 স্কয়ার ইন্টু 1 ওহম। এখন আগে শক্তি অপচয়তে 1 জুল, এটা 1 ওহম। তো তাহলে আগে শক্তি অপচয় যে 100 জুল, এখন শক্তি অপচয় 1 জুল। তাহলে আমি 199 জুল গ্রাহক পর্যায়ে পৌঁছানোর জন্য প্রস্তুত করে ফেললাম। আর এখানে গ্রাহক পর্যায়ে পৌঁছানো যাচ্ছে 200 জুলের মধ্যে 100 জুল গ্রাহক পর্যায়ে পৌঁছাচ্ছে, আর 100 জুল তাপ উৎপন্ন করে অপচয় হয়ে গেছে। আর এখানে গ্রাহক পর্যায়ে 199 জুল পৌঁছা দিচ্ছি, তাপ হিসেবে মাত্র 1 জুল অপচয় হয়েছে। তাহলে তাপ উৎপন্ন করে শক্তির অপচয়ের সূত্র আই স্কয়ার। মনে থাকবে কিনা একটু খেয়াল করো, তাপ উৎপন্ন করে শক্তি অপচয়
মানে তারের ভিতর দিয়ে যখন প্রবাহটা আসে তখন শক্তির অপচয় সূত্র হলো I স্কয়ার, এই সূত্র দিয়ে অপচয় হিসাব করবো। আর যে পরিমাণ ইনপুট করা হয় শক্তিটা, ইনপুট এনার্জি যেটা, সে প্রতি সেকেন্ডে ইনপুট এনার্জি VI দিয়ে হিসাব করা হয়। এখন তুমি অন্য মানও ধরতে পারো, ধরো আমি অন্য একটা মান নিয়ে আসি, পি এর মান ধরো, পি এর মান ধরলাম 1000 ভোল্ট, আর কারেন্ট ধরলাম, মিলাই রাখি, কারেন্ট ধরলাম 100 অ্যাম্পিয়ার। এইবার এই 100 অ্যাম্পিয়ার কারেন্ট যদি ওই পরিবাহী তারের মধ্যে দিয়ে, যে তারের মধ্যে দিয়ে কারেন্টটা আসে, পরিবাহী তারের মধ্যে দিয়ে যদি 100 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, তাহলে শক্তির অপচয় হলো প্রতি সেকেন্ডে I স্কয়ার R। আমি ধরলাম রোধের মান, আর এর মান ধরো 2 ওহম, সাপোজ রোধের মান ধরলাম 2 ওহম, তাহলে 100 স্কয়ার ইন্টু 2 ওহম, 2, তো ক্যালকুলেট করলে 10,000 গুণ 2, এর মান হলো 20,000 জুল। তো এই 20,000 জুল শক্তি অপচয় হবে, যেখানে শক্তি আছে 1 লাখ জুল, যেখানে শক্তি আছে 1 লাখ জুল। এই 1 লাখ জুল শক্তি দেওয়া হয়েছে সরবরাহ লাইনে, তার 20,000 জুল অপচয় হয়ে গেছে, আর গ্রাহক পর্যায়ে চলে গেছে মাত্র তোমার 80,000 জুল। এবার যদি আমি একটা কাজ করতে পারি, এই 1000 ভোল্টেজের জায়গায় আমি ভোল্টেজটা করে দিলাম, ধরো 1 লাখ ভোল্টেজ করে দিলাম, ভোল্টেজ থেকে 1 লাখ করে দিলাম, তাহলে মোট শক্তি কিন্তু এটা 1000 গুণ এত 1 লাখ। আমি ভোল্টেজ 1 লাখে নিয়ে গেলাম, ট্রান্সফর্মার ব্যবহার করে ভোল্টেজকে 1 লাখে নিয়ে গেলাম, কারেন্ট চলে যাবে 1 অ্যাম্পিয়ার। দেখো কারেন্ট চলে আসছে 1 অ্যাম্পিয়ার। তাহলে কারেন্ট যখন 1 অ্যাম্পিয়ার হবে, এবার শক্তির অপচয় কত? W ইকুয়াল I স্কয়ার R। I স্কয়ার আর I এর মান কত? 1 স্কয়ার ইন্টু 2 সমান হচ্ছে 2। এর মানে আমার মাত্র 2 জুল শক্তি অপচয় হবে। যেখানে আমার শক্তি অপচয় ছিল 20,000 জুল, সেখানে আমার শক্তি অপচয় হচ্ছে। ক্যালকুলেশন যদি ভুল হয়, কনসেপ্টটা বুঝে ক্যালকুলেশন তুমি নিজে করে নিতে পারবা, এটা খুব মেজর ভুল হিসাবে নেওয়ার দরকার নাই। তাহলে ধরো 2 জুল মাত্র শক্তি অপচয় হচ্ছে। যেখানে শক্তি অপচয় হচ্ছিল, যখন কারেন্টের মান ছিল 100 অ্যাম্পিয়ারে পাঠাচ্ছিলাম তার ভিতর দিয়ে, তখন শক্তি অপচয় হচ্ছিল তোমার 20,000 জুল। আর যখন কারেন্টকে আমি 1 অ্যাম্পিয়ার করে পাঠাইছি, তখন শক্তি অপচয় হচ্ছে 2 জুল। তো 2 জুল শক্তি অপচয়, যেখানে 1 লাখ জুলের মধ্যে 2 জুল অপচয় হয়, মানে 99,998 জুল শক্তি আমরা ব্যবহারের জন্য গ্রাহক পর্যায়ে পাঠাতে পারবো। আর এই ক্ষেত্রে গ্রাহক পর্যায়ে কিন্তু 80,000 জুল শক্তি পাঠাতে পারবো। এই ক্ষেত্রে যদি 1 অ্যাম্পিয়ারে পাঠায়, শক্তির অপচয় 2 জুল, গ্রাহক পর্যায়ে পৌঁছানো যাবে 99,998 জুল। আর এখানে গ্রাহক পর্যায়ে পৌঁছানো যাবে অনলি 80,000 জুল। তাহলে দেখো শক্তি একটা বৃহত্তর অংশ অপচয় রোধ করা যাবে যদি ট্রান্সফর্মার ব্যবহার করে ভোল্টেজ বাড়িয়ে দেওয়া যায়। এই কথাটাকেই এখানে লেখা হয়েছে যে 10 গুণ কম কারেন্ট প্রবাহিত হলে 100 গুণ কম তাপশক্তি অপচয় হবে, কারণ তারের রোধ আর এর মান 2 বারই সমান। আর এখানে এই যে ভি স্কয়ার বা আর করছে, এটা হলো 2 প্রান্তের বিয়োগ পার্থক্য। কিন্তু এখানে দেখো এটা যে ভোল্ট, এটা হলো তারের রোধ, তারের ভোল্টেজ 2 প্রান্তে সমান থাকবে ভি। এটা হলো বিভব পার্থক্যের ভি, স্মল লেটার স্মল ভি, আর এটা হলো কারেন্ট ভি। ফলে এটার সাথে মানে এটা নিয়ে তোমার কনফিউশন আসার দরকার নেই। তোমার মূল ঝামেলাটা হচ্ছে এই জায়গাটা আমি বই থেকে ক্লিয়ার করতে যাবো, কোনো অসুবিধা না হয়। এটা বেশি সময় নেওয়ার একটু কারণ আছে। তোমাকে বলা হলো তড়িতের সিস্টেম লস বলতে কী বোঝো? তড়িতের সিস্টেম লস বলতে আমরা বুঝে থাকি যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যে বিদ্যুৎটা উৎপাদন করা হয়, মনোযোগ দিয়ে খেয়াল করবা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যে বিদ্যুৎটা উৎপাদন করা হয়, এটা পরিবাহী তারের মধ্যে দিয়ে গ্রাহক পর্যায়ে পৌঁছানো হয়। মনে করো আমাদের কাছাকাছি নোয়াপাড়া একটা সাবস্টেশন, নোয়াপাড়া একটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে আমরা যে বিদ্যুৎটা পেয়েছি, নোয়াপাড়া থেকে যে বিদ্যুৎটা পাই, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ক্ষমতা আমরা মেগাওয়াটে হিসাব করে থাকি। তাহলে এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নোয়াপাড়া থেকে বিদ্যুৎটা যশোর পর্যন্ত আনতে হলে পরিবাহী তারের মধ্যে দিয়ে আসতে হবে। তাহলে প্রত্যেকটা পরিবাহী তারের নিজস্ব একটা রোধ থাকে। তার রোধকে অতিক্রম করতে হলে বিদ্যুৎ শক্তি একটা অংশ তাপ শক্তি হিসেবে হয়ে যায়, তাপ শক্তি হিসেবে অপচয় হয়ে যায়। অপচয় হয়ে যাওয়ার কারণে
তখন বিদ্যুৎ অপচয় ঘটে। এক্ষেত্রে এটা সিস্টেম লস বলে। আবার খেয়াল করো, উৎপাদন কেন্দ্র থেকে বিদ্যুৎকে পরিবাহী তারের মধ্যে দিয়ে গ্রাহক পর্যায়ে পৌঁছানো হয়। মানে মনে করো আমাদের কাছে, আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছায় দিচ্ছে। নোয়াপাড়া যদি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হয়, খুলনা যদি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হয়, খুলনা থেকে কারেন্টের তারের মধ্যে দিয়ে বিদ্যুৎটা যশোর পর্যন্ত আসছে। তাহলে প্রতিটা তারের নিজস্ব একটা রোধ থাকে। রোধ মানে বাধা। তারের রোধকে অতিক্রম করতে হলে বিদ্যুৎ শক্তি একটা অংশ আয়স্কার আর হিসেবে তাপশক্তি হিসেবে তাপশক্তি উৎপন্ন হয়। তাপ উৎপন্ন করে অপচয় হয়ে যায়। দেখো একটু আগে দেখছো যে তাপ উৎপন্ন হচ্ছে 200 জুল, 20,000 জুল তাপ উৎপন্ন হয়েছিল। যদি প্রবাহের মান বেশি থাকে, প্রবাহের মান বেশি থাকলে প্রচুর তাপ উৎপন্নের বিদ্যুৎ শক্তি তাপশক্তি হিসেবে ব্যয় হয়ে যাবে। আর যদি প্রবাহের মানকে খুব কমায় দেওয়া যায় তাহলে বিদ্যুৎ তাপটা কম উৎপন্ন করবে। এখন যা হোক, গ্রাহক পর্যায়ে পরিবাহী তারের মাধ্যমে পৌঁছানো হয়। প্রত্যেকটা তারের নিজস্ব একটা রোধ থাকে। তারের রোধকে অতিক্রম করার জন্য বিদ্যুৎ শক্তির একটি অংশ তাপে রূপান্তরিত হয় এবং তাপ শক্তি হিসেবে অপচয় হয়ে যায়। একেই তড়িতের সিস্টেম লস বলে। তুমি সিস্টেম লসটা যদি না বুঝো, ধরো এটা একটা 800 মিটার ট্র্যাক, তোমার বলা হয়েছে তুমি প্রতিযোগিতা অংশগ্রহণ করবা। প্রতিযোগিতা করার জন্য তুমি আসছো, এসে তোমার মধ্যে যে শক্তিটা আছে, ধরো 10,000 জন শক্তি তোমার মধ্যে সঞ্চিত আছে। এখন এই 800 মিটার দৌড় প্রতিযোগিতা দেওয়ার আগে তুমি তুমি 1600 মিটার দৌড় দিয়ে দিচ্ছ। 1600 মিটার দৌড় দেওয়ার পরেই হঠাৎ করে বাসি হিসাব দেওয়া হলো যে যারা দৌড় প্রতিযোগিতা দেবে তারা আসো। এখন দেখো তুমি তোমার মধ্যে যে শক্তি ছিল এই শক্তিটা তুমি অপচয় করে ফেলছো। বিনা কারণে এতক্ষণ দৌড়ায় তুমি শক্তির অপচয় করে ফেলছো। যখন তুমি তোমার শক্তি কিন্তু একটা বিরাট অংশ অপচয় হয়ে গেছে। 800 মিটার তোমার মধ্যে শক্তি ছিল 10,000 জুল, তুমি বিনা কারণে এই যে এটা 1600 মিটার দৌড় দিয়ে তুমি শক্তির অপচয় করছো। এখন যখন তোমার প্রতিযোগিতা শুরু হলো তখন তুমি বললে স্যার আমার এনার্জি নেই, কারণ আমি এতক্ষণ দৌড়ায় আমি ক্লান্ত হয়ে গেছি। তাহলে প্রতিযোগিতার সময় তুমি শক্তিটাকে ব্যবহার করতে পারছো না। এটা বলতে আমি বোঝাচ্ছি, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে যে বিদ্যুৎটা আসে এটা আমাদের গ্রাহক পর্যায়ে আসলে আমরা ফ্যান চালাই, লাইট জ্বালাই, প্রজেক্টর চালাচ্ছি, সব কিছু করতেছি। এখন আমার কাছে আসার আগে যদি বিদ্যুৎটা তাপ উৎপন্ন করে ওই রাস্তাঘাটে ব্যয় হয়ে যায়, বায়ুমণ্ডলে ব্যয় হয়ে যায়, তাহলে এই শক্তির অপচয়টা এটা একটা বিরাট ধরনের অপচয়। যে বিদ্যুতে একটা বৃহত্তর অংশ তাপ উৎপন্ন করে বায়ুমণ্ডলে অপচয় হয়ে গেছে। অপচয় হওয়ার কারণে তখন আমার কাছে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎটা কম আসবে, তখন আমি ব্যবহার কম করতে পারবো, উৎপাদন খরচ বেড়ে যাবে। তো আমাদের চেষ্টা করতে হবে কি সিস্টেম লস যত কমানো। সিস্টেম লস অন্যষ্ট ব্যবহৃত হয়। যেমন আমরা অনেকে করি কি, আমরা এক রুমে সবাই গল্প করতেছি, 3 রুমে লাইট জ্বলতেছে, এটা কিন্তু তৈরিতে সিস্টেম লস। টিভি চলতেছে, হয়রাস তুমি পড়তে বসছো বা তুমি অন্য কাজে আসো, টিভি নিজে নিজে চলতেছে, এটা শক্তির সিস্টেম লস। আমাদের কাজের অহেতুক শক্তির লসকে কমানো, মানে শক্তিরা যেন অপচয় না হয় সেটা আমরা দেখবো। আমরা চেষ্টা করবো শক্তিরা সর্বোচ্চ কাজে লাগানোর জন্য। বিনা কারণে যদি তুমি শক্তি অপচয় করো তাহলে এমন সময় আসবে যেদিন তুমি শক্তি পাবে না ব্যয় করার জন্য। তখন এই জন্য আমাদের শক্তিকে হিসাব করে ব্যয় করতে হবে। তাই আমরা চেষ্টা করবো যে উৎপাদন কেন্দ্র থেকে যে বিদ্যুৎটা আসবে এটা যেন বায়ুমণ্ডলে অপচয় না হতে পারে। এখন তড়িতে সিস্টেম লস ইম্পর্টেন্ট, অত্যন্ত ইম্পর্টেন্ট। যারা বিদ্যুৎ শিখবে তাদেরকে সিস্টেম লস শিখতে হবে। সিস্টেম লস না শিখে বিদ্যুৎ শিখাটা হবে বোকামির কাজ। স্টুডেন্ট ফিজিক্স জানে কিন্তু সিস্টেম লস জানে, এটা যেন হয় না। আমি এই জন্য এই যে আইএসকার 8টা দিয়ে অনেকক্ষণ সময় ব্যয় করছি। তুমি বলবা যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যে বিদ্যুৎটা উৎপাদন করা হয় এটি পরিবাহী তারের মধ্যে দিয়ে গ্রাহক পর্যায়ে পৌঁছানো হয়। পরিবাহী তারের নিজস্ব একটা রোধ থাকে। তারের রোধকে অতিক্রম করার জন্য শক্তির একটা অংশ আয়স্কার আর হিসাবে তাপ উৎপন্ন করে তাপ শক্তি হিসাবে বায়ুমণ্ডলে অপচয় হয়ে যায়। একে তড়িতে সিস্টেম লস বলে। তাহলে তড়িতে সিস্টেম লস কথাটা তুমি নিশ্চয় বুঝছো। যদি কথা বুঝে থাকো, এবার আসছে লোডশেডিং। লোডশেডিংয়ের আগে একটা কথা আছে, জাতীয় গ্রিড বা ন্যাশনাল গ্রিড। আমরা সায়েন্স স্টুডেন্ট হিসেবে জাতীয় গ্রিড না জানা হচ্ছে একটা অসম্ভব অযোগ্যতা একটা কাজ। ন্যাশনাল গ্রিড বলতে আমরা কি বুঝি? ন্যাশনাল গ্রিড বলতে আমরা সাধারণত বুঝে থাকি একটি দেশে বিদ্যমান বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসমূহের মধ্যকার আন্তঃসংযোগকে জাতীয় গ্রিড বলে। কোনো দেশে বিদ্যমান বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মধ্যকার আন্তঃসংযোগকে জাতীয় গ্রিড বলে। আমি আরও উদাহরণ দিচ্ছি। মনে করো খুলনা একটা কেন্দ্র আছে,
তারপর নোয়াপাড়া একটা কেন্দ্র আছে, মনে করো যশোর একটা কেন্দ্র আছে, ঝিনাইদহ একটা কেন্দ্র আছে, ঢাকা 10টা কেন্দ্র আছে, চট্টগ্রামে 10টা কেন্দ্র আছে, কক্সবাজারে 2টা কেন্দ্র আছে। প্রত্যেকটা কেন্দ্রের সাথে প্রত্যেকটা কেন্দ্র একটা সংযোগ ব্যবস্থার মধ্যে লিঙ্কেজ থাকে। এই যে লিঙ্কেজ, প্রত্যেকটা কেন্দ্রের সাথে যে সংযোগ, এই সংযোগকে আমরা বলি ন্যাশনাল গ্রিড। যেমন যশোরের ন্যাশনাল গ্রিডের লাইনটা গেছে চাষড়ার উপর দিয়ে, চাষড়ার উপর দিয়ে যশোরের ন্যাশনাল গ্রিডের লাইনটা গেছে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলির নিয়ম হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করার পর উৎপাদিত বিদ্যুৎটা ন্যাশনাল গ্রিডে দিয়ে দেবে। এবার ন্যাশনাল গ্রিড থেকে বিদ্যুৎকে বন্টন করা হয় বা ভাগ করা হয়। ধরো মনে করো আজকে বিদ্যুতের চাহিদা হলো 10,000, ধরি 1 লাখ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে আজকে। এখন 1 লাখ মেগাওয়াট বিদ্যুতের মধ্যে ধরো যশোর দরকার 100 মেগাওয়াট, যশোর দরকার ধরো 100 মেগাওয়াট বিদ্যুৎ। তার মধ্যে উৎপাদন হয়েছে 1 লাখ মেগাওয়াট, কিন্তু আজকে চাহিদা হলো, আজকে চাহিদা হয়েছে 1,20,000 মেগাওয়াট। তাহলে উৎপাদন হয়েছে 1 লাখ মেগাওয়াট, চাহিদা হচ্ছে 1,20,000 মেগাওয়াট। তাহলে আর এখন যশোরের চাহিদা হচ্ছে ধরো 100 মেগাওয়াট। যেহেতু চাহিদার থেকে কম উৎপাদন হয়েছে, চাহিদা হচ্ছে 1,20,000 মেগাওয়াট, উৎপাদিত হচ্ছে 1 লাখ মেগাওয়াট। তাহলে তোমার 20,000 মেগাওয়াট কম বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এখন যেহেতু যশোরের দরকার 100 মেগাওয়াট, যশোরকে বললো যে আপনাদের আজকে বিদ্যুৎ উৎপাদন কম, আপনারা ন্যাশনাল গ্রিড থেকে বিদ্যুৎ নেবেন 90 মেগাওয়াট। তখন এই 90 মেগাওয়াট লোড নেওয়া হয়, যশোর 90 মেগাওয়াট নিতে হবে। এটা কম্পিউটার সারা অনলাইন ব্যবস্থার মাধ্যমে সারা বাংলাদেশে সকাল 9টার মধ্যে ডিস্ট্রিবিউট করা হয় বিদ্যুৎটা, যে আজকের উৎপাদন কত, চাহিদা কত, উৎপাদন কত, সেই হিসাবে সরবরাহ করা হয়। যদি দেখা যায় চাহিদার থেকে উৎপাদন কম, তখন একটা নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ বিতরণ বন্ধ রাখতে হয়। বিদ্যুৎ বিতরণ করে সাব স্টেশনের মাধ্যমে, উপকেন্দ্র বলে সাব স্টেশন, বিদ্যুৎ সাব স্টেশনের মাধ্যমে বিতরণ করে। তাহলে সাব স্টেশনের মাধ্যমে বিতরণ করার কারণে বিদ্যুৎটা বিতরণ করা হয়। তাহলে খেয়াল করো, চাহিদার তুলনায় যদি সরবরাহ কম হয়, বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহ কম হলে একটা নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ বিতরণ বন্ধ রাখতে হয়। একে ন্যাশনাল গ্রিড একে বলা হয় বিদ্যুতের লোডশেডিং। যদি লোডশেডিং বলা হয় বলতে কি বুঝো, তখন তুমি বলবা চাহিদার তুলনায় সরবরাহ কম হলে নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ বিতরণ বন্ধ রাখতে হয়। একে আমরা বিদ্যুতের লোডশেডিং বলি। অনেক সময় আমরা দেখি সারাদিনে 1 ঘন্টা লোডশেডিং করছে, সারাদিনে 20 মিনিট লোডশেডিং করছে, সারাদিন লোডশেডিংয়ে হয়নি। লোডশেডিং হবে না, আমার 1,20,000 মেগাওয়াট দরকার, 1,20,000 মেগাওয়াট উৎপন্ন হয়েছে, তাহলে কোনো লোডশেডিং হবে না। তা আমার যা চাহিদা যত ছেড়ে যদি উৎপাদন হয়, তাহলে লোডশেডিং করা লাগবে না। আর যদি তার থেকে কম উৎপাদিত হয়, তাহলে লোডশেডিং হবে। তাহলে এখন ন্যাশনাল গ্রিড কথাটা বুঝছো, যে আন্তঃব্যবস্থার মাধ্যমে একটি দেশে বিদ্যমান সকল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসমূহ যুক্ত থাকে, তাকে ন্যাশনাল গ্রিড বা জাতীয় গ্রিড বলে। আর জাতীয় গ্রিড কখনো ফলো করার কোনো সুযোগ নেই, কারণ দেশে যদি 1000 কেন্দ্র হয়, ধরো 1000 কেন্দ্রের মধ্যে এমন ঘটনা কখনো হওয়া উচিত না যে 1000 কেন্দ্রের মধ্যে তোমার 900টা কেন্দ্র ফল করে গেছে বা 1000 টাকা ফল করে 1000 কেন্দ্রই ফল করে গেছে, এটা কখনো হওয়া সম্ভব না। 1000 কেন্দ্রের মধ্যে হয়তো 2টা কেন্দ্র বন্ধ থাকতে পারে, 10টা কেন্দ্র বন্ধ থাকতে পারে, 50টা কেন্দ্র বন্ধ থাকতে পারে, কিন্তু বাকি 950টা কেন্দ্র চালু থাকবে। এর মানে ন্যাশনাল গ্রিড ফল করা উচিত না, কিন্তু তারপরে বাংলাদেশে 2বার ন্যাশনাল গ্রিড ফল করে গেছে জীবনে। টোটাল বাংলাদেশের জীবনে 2বার ন্যাশনাল গ্রিড ফল করছে, ন্যাশনাল গ্রিডে বিদ্যুৎ পায়নি। তো যাই হোক, সে আলোচনা আমরা না আসি। লোডশেডিং কথাটা বুঝছো। এবার তোমাদের একটু কাজ হলো, তোমরা যখন পড়বা, পড়তে গেলে আমি দুঃখের সাথে জানাচ্ছি, আমি আমার টিচারদেরকে কানেক্ট পাচ্ছি না, টিচাররা স্টুডেন্টদের প্রশ্নে সহায়তা করছে না, এটা খুবই খারাপ কথা। তো দেখা যাক, তোমরা এখানে পড়বা বিদ্যুতের নিরাপদ ব্যবহারে আছে। দেখো, বিদ্যুতের অপরিবাহী আস্তরণ, ভালো সংযোগ, আর্দ্রতা, সার্কিট ব্রেকার, সঠিক সংযোগ, তারপরে গ্রাউন্ড ইত্যাদি।
এদের কোনো অংশ যদি বুঝতে অসুবিধা আমাকে ইয়েতে ওয়ালে জানাই দেবা, স্যার এটা একটু আলোচনা করে দেবেন, তাহলে আমি ওটা আলোচনা করে দেবো। আমার মনে হয় যে এগুলি সহজ জিনিস, এর জন্য ভিতরে আরও অনেক কাজ আছে। এই যে এই জিনিসগুলো আমরা নেক্সট দিনে আলোচনায় নেব, এগুলি নেক্সট দিন আলোচনায় নেব। তো নেক্সট দিন আলোচনায় নিতে হলে আমাকে এখানে সময়টা একটু সংযুক্ত করতে হবে। আবার অনুসরণী আছে, অনুসরণীতে অনেক কাজ আছে, অনুসরণের কাজও প্রচুর প্রশ্ন অনুসরণীতে, এগুলো ঠিক করতে হবে। তাহলে তোমাদের কাজ হচ্ছে তোমরা এই জিনিসগুলো একটু নিজেরা পড়ে নেবা। অপরিবাহী আস্তরণ, ভালো সংযোগ, আদ্রতা, সার্কিট ব্রেকার, কোনোটা বুঝতে অসুবিধা না আমরা করবো। সার্কিট ব্রেকার এমনিতে বলে দিই, সার্কিট ব্রেকার একটা স্বয়ংক্রিয় ব্যবস্থা, যেটা মানে নির্দিষ্ট মান থেকে বেশি বিদ্যুৎ আসলে সার্কিটকে ব্রেক করে দেয়, আবার বিদ্যুৎ প্রবাহ নর্মাল হলে অটোমেটিক সার্কিট চালু রেখে দেয়। সার্কিট ব্রেকার যেমন যে ফিউজ ব্যবহার করে, ফিউজটা বেশি মানে প্রভাব আসলে ফিউজের ওই যে প্রচুর তাপ উৎপন্ন ফিউজটা পড়ে যায়, আবার নতুন ফিউজ লাগালে সংযোগ পাওয়া যাবে, মানে বর্তমানটা বেশি যায়। অনেক সময় দেখা যায় টেলিভিশনে আগেরটা 100 ওয়াটের বাল্ব দিয়ে রাখে, 100 ওয়াটের বাল্ব দিলে হয় কি, ওই বাল্বটা সিরিজে কানেকশন থাকে টেলিভিশনের সাথে, ভোল্টেজ যদি অনেক বেশি আসে তখন বাল্বটা ফিউজ হয়ে যায়, বাল্বটা ফিউজ হয়ে গেলে টেলিভিশনটা বেঁচে যায়, ওটা সিরিজে থাকে টেলিভিশন বেঁচে যায়। তো এইরকম সার্কিট ব্রেকারের কাজ হলো, এটা একটা আধুনিক ব্যবস্থা, স্বয়ংক্রিয়ভাবে বর্তনী চালু করে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেয়। নির্দিষ্ট মানের বেশি মানে বিদ্যুৎ আসলে সে সার্কিটকে বর্তনী ভেঙে দেয়, আবার যখন নির্দিষ্ট প্রভাব আসে আবার বর্তনী চালু করে দেয়। তো এখন আধুনিক ব্যবস্থায় সকল বাসার আগেতেই সার্কিট ব্রেকার সংযুক্ত আছে। তো ছেলেমেয়েরা তোমাদের আমি আন্তরিকতা দেখছি যে তোমরা পড়তে চাচ্ছ, অনেকে আমাকে ফোন করছো, অনেকে মেসেজ করছো, গার্ডিয়ানরা ফোন করছে, আবার ওয়ালরা লিখছে স্যার আমরা পড়তে চাই। আমি খুশি হয়ে তোমাদের ক্লাসটা চালালাম। এখন তোমাদের কাজ হচ্ছে পড়া চলাকালীন কমেন্ট করা যাবে না, আমি বলে দিয়েছিলাম, কমেন্টের জন্য আমরা সময় দেব। তোমাদের এখন কাজ হচ্ছে তোমরা এখন কি অসুবিধা হয়েছে বা কি কি সমস্যা আছে, পড়া বুঝছো কিনা। এই ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ক্লাস হয়েছে আজকে। আজকের ক্লাসটা একদম সব ক্লাসে গুরুত্বপূর্ণ, তো খুব বেশি গুরুত্বপূর্ণ ক্লাস আজকের ক্লাসটা। তো এই ক্লাসটা ভিডিওটা যত বেশি টাইম পাও তত বেশি সময় নিয়ে দেখো, আমি আশা করবো যে এটা তোমার খুব বেশি উপকার করবে। কারণ শর্ট সার্কিট ডিস্টার্ব বুঝে না, সমান্তরাল সন্নিবেশ ভালো করে বোঝে না। তো এই জিনিসগুলি আজকের আলোচনার মধ্যে আমরা অনেক দূর ক্লিয়ার করে নিয়েছি। তারপরে যে সিস্টেম লসটা ক্লিয়ার করে নিয়েছি, এটা আর এবছরই ভালো করে ক্লিয়ার করা হয়েছে। আমি আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা কমেন্টে এবার জানাতে পারো তোমাদের অবস্থা। আমি চাই সর্বোচ্চ স্টুডেন্ট কানেক্টেড থাকো। আর আরেকটা জিনিস তোমরা বলে স্যার মেগাবাইট থেকে না মেগাবাইট কিনতে পারি না, দেখো এখন এই যে টানা আমি প্রজেক্টর ইউজ করতেছি, প্রজেক্টর একটা লাইফ টাইম আছে, কয়েকদিন পর আমি কিন্তু ঠিক বলবো যে একটা বেতন তোমাদের দিতে হবে। তো আমার মনে হয় যখন বেতন দেওয়ার কথা বলবো তখন কিন্তু তোমরা বেশি সিরিয়াস হয়ে যাবে। আর যখন বেতন দেওয়া এখন তো নর্মালি পড়াচ্ছি, তখন তুমি মনে করছো যে স্যার এমনি পড়াচ্ছে না দেখলেও চলবে ইত্যাদি ইত্যাদি। যেই বেতনের প্রশ্ন হবে তখন স্যার গার্ডিয়ানরাও সিরিয়াস হবে, তোমরাও সিরিয়াস হয়ে যাবে। আমার মনে হয় আমাদের সেদিকেই যেতে হবে। তো এখন আপাতত পড়ার দিকে মনোযোগ রাখো। আমি তোমাদের আন্তরিকতা চাই। তোমরা কমেন্ট লিখবা কী ধরনের সুবিধা হয়েছে। সবাইকে আজকের জন্য ধন্যবাদ। আর বোর্ডে একটু অসুবিধা হবে, প্রজেক্টর ছাড়া এটা বুঝতে পারো, কিন্তু উপায় নেই, প্রজেক্টর ছাড়া তোমার পড়ানো যাবে না। ধন্যবাদ সবাই।